তাহলে দেখো, আমরা শুরু করেছি কি? আমরা শুরু করেছি হচ্ছে গিয়ে তোমার হিমালয়ান শ্রেণী। হুম? হিমালয়ান শ্রেণীর আমরা আগের দিন পড়েছিলাম কারাকোরাম রেঞ্জ। ঠিক আছে? এখন কারাকোরাম রেঞ্জ পড়েছিলাম, এগুলো কি? এগুলো সব ট্রান্স হিমালয়ের ভাগ। ঠিক আছে? আমরা যেমন ভৌগোলিকভাবে আমরা হিমালয়কে ৩ টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে হিমালয় ইটসেলফ, একটা হচ্ছে ট্রান্স হিমালয়, একটা হচ্ছে পূর্ব হিমালয়। এগুলো সব হিমালয়েরই ভাগ। ঠিক আছে? আমরা ভৌগোলিক এটা কি? এগুলোকে আলাদা, আলাদাভাবে পড়ার চেষ্টা করি। ঠিক আছে? এখন যেটা মেইন হিমালয়, যেটা গ্রেটার হিমালয় আছে, যেখানে তোমার হিমাচল হিমালয় আছে, যেখানে হচ্ছে গিয়ে তোমার শিবালিক হিমালয় আছে। এটা হচ্ছে গিয়ে মেইন হিমালয়। ঠিক আছে? যেটা আমরা হিমালয় বলে জানি, এটা মেইন হিমালয়। ট্রান্স হিমালয় হচ্ছে হিমালয়েরই অংশ। কিন্তু এগুলোর উৎপত্তি হচ্ছে গিয়ে তোমার আগে পরে। কেউ আগে হয়েছে, কেউ পরে হয়েছে। ঠিক আছে? এখন তাই জন্যে আমরা ভৌগোলিকগণ কি করেছি? আমরা ভৌগোলিকগণ করেছি টোটাল যে হিমালয়টা আছে, সেই হিমালয়টাকে আমরা মেইন ৩ টে শ্রেণীতে ভাগ করে দিয়েছি। ভাগগুলো কি, কি? একটা ট্রান্স হিমালয়, একটা মেইন হিমালয়, একটা হচ্ছে পূর্ব হিমালয় এবং পূর্বাঞ্চল। ঠিক আছে? এখন আমরা শুরু করেছি ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের যে ৪ টে যে ৩ টে হচ্ছে গিয়ে মেইন সিরিজ বা ৪ টে মেইন সিরিজ, সেগুলো হচ্ছে গিয়ে একটা কারাকোরাম রেঞ্জ, একটা লাদাখ বা কৈলাস রেঞ্জ, আর একটা হচ্ছে গিয়ে জাসকর রেঞ্জ। হুম? তাহলে দেখো, আমরা আগে কি শুরু করেছিলাম? আগের দিনে আমরা পড়েছিলাম কারাকোরাম রেঞ্জ। আমি আরেকবার বলে দিই, নেটওয়ার্ক ইস্যুর জন্যে সমস্যা হয়েছিল। ঠিক আছে? আরেকবার আমি এটা রিভিশন করে দিচ্ছি। এখনো হেজি আসছে একবার করে। লাদাখ শ্রেণীতে কি হয়েছিল তোমরা মন দিয়ে একটু শুনে নাও। পরে নেক্সট দিন থেকে আমি প্ল্যাটফর্মটাকে চেঞ্জ করে দেবো। এত সমস্যা থাকলে তো ক্লাস করা যায় না, না? আমিও ব্যাপারটা বুঝি। তো আজকের দিনটা একটু শুনে নাও। আর এই যে ক্লাস নোটটা যেটা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে আগের দিন যেমন পিডিএফ এ দিয়েছিলাম, সেরকম পিডিএফ এ আমি তোমাদেরকে সেন্ড করে দেবো। ঠিক আছে? এখন এই যে লাদাখ যে শ্রেণী আছে, সেই শ্রেণী তোমার কারাকোরামের ঠিক কি? কারাকোরামের ঠিক তোমার হচ্ছে কি দক্ষিণ দিকে আছে। এর গড় উচ্চতা হচ্ছে গিয়ে ৫,৮০০ মিটার। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ৩০০ কিলোমিটার। এবং লাদাখ শ্রেণী যখন তোমার হচ্ছে গিয়ে এই যে লাদাখ শ্রেণীর কি পশ্চিম প্রান্ত, মানে আমি যদি লাদাখ শ্রেণীর এই পশ্চিম দিক ধরি, মানে যেখানে হচ্ছে গিয়ে পামির নট আছে, পামির নটের দিকে আমি যদি যাই, পামির গ্রন্থির দিকে যাই, তাহলে আমরা এখানে কি পাবো? এখানে একটা পর্বত শৃঙ্গ পাবো। সেই শৃঙ্গটির নাম হচ্ছে গিয়ে কি? রাকাপোসি শৃঙ্গ। এখন এই নামটা কেন বলছি রাকাপোসি শৃঙ্গ? কারণ হচ্ছে গিয়ে তোমার এই যে শৃঙ্গটি আছে, এই শৃঙ্গটির ঢাল বা স্টিফনেস হচ্ছে গিয়ে সবথেকে বেশি। তাহলে কি? এই পর্বত শৃঙ্গটির ঢাল হচ্ছে গিয়ে সবথেকে বেশি, বিশ্বের সবথেকে বেশি ঢালযুক্ত একটি পর্বত শৃঙ্গ, সেটির নাম হচ্ছে রাকাপোসি শৃঙ্গ। সেটি কোথায়? সেটা হচ্ছে কি তোমার এই যে লাদাখ শ্রেণী আছে, লাদাখ শ্রেণীর একবারে পশ্চিম প্রান্তে অবস্থিত। যেখানে তোমার হচ্ছে কি পামির নট যেখানে আছে, পামির গ্রন্থির ঠিক কাছাকাছি অবধি কিন্তু চলে গেছে। এখন এই লাদাখ শ্রেণীর আমরা যখন পড়ছি, লাদাখ শ্রেণী যখন তিব্বতের উপর দিয়ে প্রসারিত হয়েছে বা তিব্বতের উপর দিয়ে গেছে, তখন তার নাম কি? তখন তার নাম হচ্ছে কৈলাস রেঞ্জ। ঠিক আছে? এখন এই কৈলাস রেঞ্জ আমাদের জানতে হবে, কারণ এখান এখান থেকেই তোমার সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী বা হচ্ছে কি তোমার যে লেকগুলো আছে, যেমন মানসরোবর লেক আছে এখানে, এই কৈলাস রেঞ্জের মধ্যেই কিন্তু পড়ছে। তাহলে এই কৈলাস যে রেঞ্জ আছে, এই কৈলাস রেঞ্জের গড় উচ্চতা হচ্ছে কত? ৫,৫০০ মিটার থেকে ৬,০০০ মিটার। এবং এর সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? কৈলাস রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি কৈলাস। ঠিক আছে? এই অবধি আমরা পড়েছিলাম। এরপরে দেখো আমরা পড়ব। এখন কি বলছিলাম? আমার যদি আমি ধরে নিই যে এটা হচ্ছে গিয়ে টোটাল, এটা হচ্ছে গিয়ে তোমার কৈলাস রেঞ্জ এইভাবে আছে। এই কৈলাস রেঞ্জের হচ্ছে গিয়ে উত্তর ঢাল বরাবর এই মানে তিব্বত, এটা তিব্বতে আছে। কৈলাস রেঞ্জের উত্তর ঢাল বরাবর কি নদী সৃষ্টি হয়েছে মনে রাখবে? এর উত্তর ঢাল বরাবর সৃষ্টি হয়েছে তোমার সিন্ধু নদী। তাহলে আমরা বলতে পারি যে কৈলাস রেঞ্জের উত্তর ঢাল বরাবর, এর উত্তর ঢাল বরাবর সিন্ধু নদীর সৃষ্টি হয়েছে। সিন্ধু নদীর সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি। ঠিক আছে? উত্তর ঢাল বরাবর কি নদীর সৃষ্টি হয়েছে? উত্তর ঢাল বরাবর তোমার সিন্ধু নদীর সৃষ্টি হয়েছে। আর এখানে এই রেঞ্জে আমরা কি, কি হিমবাহ দেখতে পাবো? না, আরেকটি নদীর সৃষ্টি হয়েছে তোমার হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে? ব্রহ্মপুত্র নদী মনে রাখবে। এই কৈলাস রেঞ্জ থেকেই সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র নদী। তাহলে আমরা কৈলাস রেঞ্জ বলতে পারি কি, কি হিমবাহ আছে? না, প্রথমেই আমরা বলতে পারি যে এখানে চেমাইংদুং, যেখান থেকে সিন্ধু নদীর সৃষ্টি হয়েছে, চেমায়ুংদুং হিমবাহ হয়েছে, একটি হিমবাহ গেল। তারপরে হচ্ছে গিয়ে তোমার চেমাইংদুং হিমবাহ থেকে দুটো নদী আমরা সৃষ্টি জানি, একটা সিন্ধু আর একটা হচ্ছে গিয়ে তোমার ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে বখরচু, না সরি, তোমার হচ্ছে গিয়ে বখরচু থেকে হয়েছে সিন্ধু নদীর সৃষ্টি। বখরচু যে হিমবাহ আছে সেটি থেকে সিন্ধু নদী, আমি এখানে লিখে দিচ্ছি, এটা সিন্ধু নদী। চেমাইংদুং থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র নদী।
হয়েছে? তাহলে এখানে কি, কি লেক আছে? এখানে লেক বা হ্রদ আছে। এবার দেখো ঠিকঠাক দেখা যাচ্ছে মনে হচ্ছে। লেক বা হ্রদ কি, কি আছে? এখানে যে সমস্ত হ্রদগুলি আছে সে আমরা জানি হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে গিয়ে মানসরোবর বা মানস সরোবর, তোমরা নিশ্চয়ই জানো মানসরোবর। তারপরে আছে গিয়ে রাক্ষসতাল বা রাক্ষসতল, তাই তো? রাক্ষসতাল যেটা বলা হয়। ঠিক আছে? বা বাংলাতে কি রাক্ষসতাল বলা হয়। তাহলে এটি কি রাক্ষসতাল আছে। তাহলে আমরা এখানে কি পেলাম? কৈলাস রেঞ্জে কিছু শ্রেণী পেলাম। সেই শ্রেণীগুলো থেকে কি নদীর সৃষ্টি হয়েছে সেটা পেলাম, এবং এখানের কিছু হিমবাহ আমরা কিছু পেলাম। ঠিক আছে? হিমবাহ পেলাম, বোকারচু হিমবাহ আছে, চেমাংদুং হিমবাহ আছে, এবং কিছু লেক পেলাম। মানসরোবর লেক আছে, রাকসতাল লেক আছে। এগুলি হচ্ছে গিয়ে লাদাখ শ্রেণীর। ঠিক আছে? এরপরে আমরা যাব জাসকর রেঞ্জ। তাহলে জাসকর কোথায় আছে? জাসকর হচ্ছে কি তোমার ঠিক লাদাখের নিচেই আছে। লাদাখের নিচে আছে কি জাসকর রেঞ্জ। জাসকর রেঞ্জের বৈশিষ্ট্য সেইভাবে তোমাদের সেইভাবে আসে না, তাও দু একটা পয়েন্ট লিখে রাখো জাসকর রেঞ্জের। জাসকার রেঞ্জের দু একটা বৈশিষ্ট্য মনে রাখবে। এটি জাসকর রেঞ্জ বা জাসকর শ্রেণীর কি বৈশিষ্ট্য? না, জাসকর রেঞ্জের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মনে রাখবে, এটি হচ্ছে কি ৮০ ডিগ্রি যে দ্রাঘিমা রেখা আছে, সরি ৮০ ডিগ্রি যে দ্রাঘিমা রেখা আছে, সেই দ্রাঘিমা রেখার কাছে, এই পয়েন্টটা শুধু মনে রাখবে জাসকর রেঞ্জ। ৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছে এই রেঞ্জটি, এই রেঞ্জ বা শ্রেণীটি প্রধান যে আমাদের হিমালয় আছে, তার মানে প্রধান হিমালয় মানে কি? প্রধান হিমালয় মানে হচ্ছে গিয়ে সেন্ট্রাল হিমালয়, যেটাকে আমরা বলি গ্রেটার হিমালয়। ঠিক আছে? এই রেঞ্জটি প্রধান হিমালয় রেঞ্জের, এইটা এই কারণেই লিখাচ্ছি কারণ এটা পড়ে পরীক্ষাতে, সমান্তরালে চলে বা সমান্তরালে বিস্তৃত রয়েছে। তাহলে কি মনে রাখবে? জাসকর রেঞ্জ হচ্ছে গিয়ে তোমার যে ৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে, সেই ৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছে যে মেন হিমালয় বা গ্রেটার যে হিমালয় আছে, সেই গ্রেটার হিমালয়ের সমান্তরালে একসাথে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে? আর এখানে মনে রাখবে জাসকর রেঞ্জের দু একটা কথা, সেটা হচ্ছে কি তোমার এখানে এ এর হচ্ছে গিয়ে পশ্চিম দিকে, মানে জাসকর রেঞ্জের ছবিটা যেভাবে আমরা এঁকেছি, এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ জাসকর রেঞ্জের একবারে যদি আমরা পশ্চিম দিকে চলে যাই, তাহলে আমরা এখানে পাবো কি? এখানে নাঙ্গা পর্বত পাবো। নাঙ্গা পর্বত জানি তো? নাঙ্গা পর্বত থেকে আমরা জানি যে প্রধান হিমালয় নাঙ্গা পর্বত থেকে হচ্ছে গিয়ে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? তাহলে এই জাসকর রেঞ্জের একবারে পশ্চিম প্রান্তে আমরা কি পাবো? জাসকর রেঞ্জের একবারে পশ্চিম প্রান্তে আমরা পাবো নাঙ্গা পর্বত। ঠিক আছে? নাঙ্গা পর্বতের হাইট কত? ৮১২৬ মিটার। ঠিক আছে? এবং এর এর হচ্ছে গিয়ে উত্তর-পূর্ব দিকে আমরা যদি যাই, জাসকর রেঞ্জের উত্তর-পূর্ব দিকে যদি যাই, এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো দেউসাই সমভূমি। তাহলে আমরা কি পাচ্ছি জাসকর রেঞ্জের? মনে রাখবে, না জাসকর রেঞ্জের যদি একবারে পশ্চিম প্রান্তে চলে যাই, তাহলে আমরা পাবো জাসকর রেঞ্জের, জাসকার শ্রেণীর একেবারে পশ্চিমে, একেবারে পশ্চিমে আমরা কি পাবো? একেবারে পশ্চিমে নাঙ্গা পর্বত পাবো। নাঙ্গা পর্বত কেন বলা হয়? নেকেড তোমার হচ্ছে গিয়ে নেকেড যে হিল বা নেকেড মাউন্টেন বলা হয়, কারণ এখানে হচ্ছে গিয়ে তোমার বরফ জমতে পারে না, আর এত স্টিপ স্লোপ থাকে, ওই জন্যই পর্বতটিকে নাঙ্গা পর্বত বলা হয়। নাঙ্গা পর্বত, ঠিক আছে? একেবারে পশ্চিমে পাবো নাঙ্গা পর্বত, এবং নাঙ্গা পর্বতের উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে আমরা কি পাবো? দেউসাই সমভূমি। আগে আমরা আলোচনা করেছিলাম কারাকোরামে দেউসাই সমভূমি। ঠিক আছে? এগুলো একটু অ্যাকচুয়ালি যে ফ্যাকচুয়াল একটু পয়েন্ট একটু, একটু লিখে রাখো। এরপরে আমরা হিমালয় শ্রেণীতে আসবো এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব হিমালয়ান যে রেঞ্জগুলো আছে সেই রেঞ্জগুলো। ঠিক আছে? এইবারে দেখো, এগুলো গেল হচ্ছে ট্রান্স হিমালয়ের যে পার্টগুলো আছে বা ট্রান্স হিমালয়ের যে অংশগুলো আছে সেগুলো। তাহলে ট্রান্স হিমালয় যদি তোমাদেরকে বলে যে ট্রান্স হিমালয় কোন, কোন শ্রেণী নিয়ে গঠিত? মনে রাখবে ট্রান্স হিমালয় কারাকোরাম, তোমার হচ্ছে কি লাদাখ, জাসকর বা তোমার হচ্ছে কি জাসকর, এই মেন ৩ টেই শ্রেণী নিয়ে ট্রান্স হিমালয় কিন্তু গঠিত হয়েছে। এরপরেই আমরা কি পেয়ে যাব? এরকম কি ছিল? এখানে পামির নট ছিল, আমরা আগে করেছিলাম এরকম পামির নট। পামির নট থেকে কি এরকমভাবে বেরিয়েছে কারাকোরাম, তারপরে বেরিয়েছে তোমার হচ্ছে গিয়ে আম লাদাখ, তারপরে বেরিয়েছে হচ্ছে গিয়ে তোমার জাসকর, অ্যান্ড দেন আছে গিয়ে এখানে যে নাঙ্গা পর্বত আছে।
ঠিক আছে? এই নাঙ্গা পর্বত থেকে ঠিক এইভাবে বেরিয়ে গেছে তোমার হিমালয়, বা যেটাকে আমরা মহান হিমালয় বা গ্রেটার হিমালয় বলে থাকি। ঠিক আছে? তাহলে এবারে আমরা যে ভৌগোলিক পার্টটা আছে সেটাতে আমরা আসবো, যে মেইন যে হিমালয়, সে মেইন হিমালয় দেখো বা মেইন হিমালয় শ্রেণী। তাহলে ১ম এই তোমরা জানো যে হিমালয় পর্বত মালা কিভাবে সৃষ্টি হয়েছে। হুম? এখন হিমালয় পর্বতমালা যে সৃষ্টি হয়েছে যে সমুদ্র থেকে, ঠিক আছে? বা তেথিস মহাসাগর থেকে যে সৃষ্টি হয়েছে, এর কিছু প্রমাণ আছে। ঠিক আছে? যে বা আমরা বলতে পারি যে হিমালয়ের যে উত্থান হচ্ছে, তার নির্দিষ্ট কিছু প্রমাণ আছে। প্রমাণ তোমরা জানো যে হিমালয় পর্বতমালা অঞ্চলে ভূমিকম্প প্রবণ, এটা তো সবাই জানো। বা ২ নম্বরে হিমালয়ের যে উচ্চতা সেটা বৃদ্ধি পাচ্ছে। এই দুটো তো পয়েন্ট তোমরা সবাই জানো। ঠিক আছে? এখন আরো দুটো পয়েন্ট আছে। যে দুটো পয়েন্টে কে বিবেচনা করে আমরা বলতে পারি যে হিমালয়ের উত্থান হচ্ছে, বা হিমালয় পর্বতমালা কোনো এক সময় মহাসাগরের তোমার হচ্ছে গিয়ে তলদেশে ছিল এবং সেখান থেকেই হিমালয়ের উত্থান হয়েছে। তাহলে আর অন্য দুটো পয়েন্ট কি, কি? আমি দুটো পয়েন্ট বললাম, তোমরা যেটা সবাই জানো, সেটা হচ্ছে গিয়ে এক, হিমালয়ের উচ্চতা বাড়ছে। কারণ এখানে ভারতীয় পাত আর হচ্ছে গিয়ে ইউরেশীয় পাত একে অপরের সাথে তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সরি ধাক্কা হয়েছে, মানে মিলিত হয়েছে, এবং ভারতীয় পাত ইউরেশীয় পাতের নিচে ঢুকে গেছে। এরপর ব্যাপার হচ্ছে গিয়ে এখানে যে হিমালয়ের উত্থান হচ্ছে, সেই হিমালয়ের উত্থানের কিছু প্রমাণ আছে। ঠিক আছে? হিমালয়ের আমরা বিস্তৃতি পরে আসবো, হিমালয়ের শ্রেণীবিভাগে আমরা পরে আসবো। খুব সুন্দরভাবে সিনটেক্সিয়াল ব্যান্ডগুলো কিভাবে ফরমেশন হয়েছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে এই যে হিমালয় পর্বতমালা রয়েছে, এই হিমালয় পর্বতমালার আমরা বলছি উত্থান হচ্ছে, বা হিমালয় পর্বতমালা টেথিস যে মহাসাগর আছে, টেথিস মহাসাগর থেকে সৃষ্টি হয়েছে, এর প্রমাণ কি আছে? ঠিক আছে? দুটো প্রমাণ তোমরা সবাই জানো, যে হচ্ছে গিয়ে হিমালয়ের যে অঞ্চলগুলি আছে সেখানে ঘন, ঘন ভূমিকম্প হয়। আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে হিমালয়ের যে তোমার হচ্ছে গিয়ে পাললিক শিলা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। ঠিক আছে? এই দুটো তো তোমরা সবাই জানো। এখন এই দুটি ছাড়া আরো দুটো কিন্তু ব্যাপার আছে। সেই ব্যাপারগুলো কি, কি? না, একটা জিনিস দেখবে, যে হিমালয়ের যে সমস্ত রিভারগুলো আছে বা নদীগুলো আছে, ঠিক আছে? বা হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো সৃষ্টি হয়েছে, সেই নদীগুলো কি? সেই নদীগুলো প্রথমত আ আচ্ছা, আমি এখানে লিখছি হিমালয়ের উত্থানের প্রমাণসমূহ। ১ম এর দুটো আমি লিখছি না, যেটা তোমরা সবাই জানো। পরের দুটো আমি লিখছি, পরের দুটো লিখছি। একটা হচ্ছে গিয়ে তোমার যে নদীগুলো আছে, হিমালয়ের যে নদীগুলো, সেগুলো কি? না, সেগুলো হয় যৌবন অবস্থায় আছে, যৌবন অবস্থায় আছে। এখন এটা কেন বলছি যৌবন অবস্থায় আছে? দেখো, হিমালয় পর্বত আজ থেকে প্রায় ৪০ থেকে ৫০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। ঠিক আছে? টারশিয়ারি সময়। এখন ব্যাপার হচ্ছে এতদিন ধরে নদীগুলো তো যৌবন অবস্থায় থাকার কথা নয়। যে সমস্ত নদীগুলো আছে সেগুলো তো হিমালয় যে পর্বত শ্রেণী আছে বা মালা আছে, বা হচ্ছে গিয়ে তোমার যে উঁচু স্থানগুলো আছে সেগুলোকে সমপ্রায় ভূমিতে পরিণত করে দেওয়ার কথা, বা নদীগুলো মধ্যগতি বা নিম্নগতিতে থাকার কথা। কিন্তু এটা তখনই সম্ভব যখনই ওই ল্যান্ডটা বা ভূমিটা স্টেবল থাকে। ঠিক আছে? এখানে কি হয়েছে? এখানে হিমালয়ের উত্থান হচ্ছে। তার মানে হিমালয় আস্তে, আস্তে উপরের দিকে উঠছে। আর নদীগুলো কি করছে? নদীগুলো তাদের ক্ষয়কার্য কিন্তু চালিয়েই যাচ্ছে। কখনো বেস লেভেল পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারছে না। ওইজন্যে কি হচ্ছে? হিমালয়ের বেশিরভাগ নদীগুলো কি যৌবন অবস্থায় আছে। ব্যাপারটা বুঝতে পারলে কি হয়েছে? যে এখানের যেহেতু হিমালয় পর্বতমালার উত্থান হচ্ছে, নদীগুলো কি? নদীগুলো কখনোই তাদের হচ্ছে কি তোমার আ পরিণত বা বার্ধক্য অবস্থায় পৌঁছাতে পারছে না। একটা স্টেজেই রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যৌবন অবস্থা। হয়েছে? তাহলে আমরা বলতে পারি নদীগুলো যৌবন অবস্থায় এখনো বর্তমান রয়েছে। আবার এখানে যৌবন অবস্থায় যেহেতু বললাম, এখানে আরো একটি পয়েন্ট আমি মেনশন করতে পারি। সেটি হচ্ছে গিয়ে এখানে মনে রাখবে নদীগুলি পুনর্যৌবন প্রাপ্ত হয়। এখন পুনর্যৌবন প্রাপ্ত কি কারণে হয়? তোমরা সবাই জানো। পুনর্যৌবন প্রাপ্ত হয়েছে। পুনর্যৌবন প্রাপ্ত কেন হয়? আমরা জানি, আমরা যখন পড়ি যে ভূমির উত্থান হয় তখন গতিশীল পুনর্যৌবন লাভ হয়। ঠিক আছে? কোনো ভূমি যখন বেস লেভেল থেকে উপরে উঠে যায়, তখন নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া আবার শুরু হতে থাকে। তাহলে এখানে ভূমির উত্থান হয়েছে, তার মানে ডাইনামিক যে রেজুভেনেশন, সেই ডাইনামিক রেজুভেশন হয়েছে।
গতিশীল পুনর্জীবন লাভ হয়েছে। তার ফলে কি হয়েছে? নদীগুলো আবার তার ক্ষয়ের যে মাত্রা, ক্ষয়ের যে প্রক্রিয়া, সেই ক্ষয়ের প্রক্রিয়া কিন্তু বজায় রেখেছে। এটা একটা গেল। ২ নাম্বার হচ্ছে গিয়ে মেইন, আমরা যদি তিব্বত বা কাশ্মীরের বিভিন্ন তিব্বত বা কাশ্মীরের যে সমস্ত লেক আছে, তিব্বত, কাশ্মীর, এখানের যে সমস্ত হ্রদগুলি আছে, সেই হ্রদগুলির যদি ডিপোজিশন, ঠিক আছে? কি ডিপোজিশন? এখানে হচ্ছে স্যান্ড, গ্রাভেল, ঠিক আছে? এই সমস্ত যদি ডিপোজিশন আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব। কি জিনিস লক্ষ্য করব? যে এখন যে তোমার হচ্ছে হ্রদগুলির যে বেস লেভেল, সরি, জলতল আছে, ঠিক আছে? সেই জলতল থেকে, এই ধরো হ্রদ আছে, ঠিক আছে? এই যে জলতল, এই জলতল থেকে মোটামুটি হচ্ছে গিয়ে তোমার ৬০ থেকে ১০০ মিটার উপরে, এই জলতল থেকে, চারিদিকে তো আশেপাশে পাহাড়ি অঞ্চল আছে, এইভাবে পাহাড়ি অঞ্চলের চারদিকে পাহাড় আছে, ঠিক আছে? যে সমস্ত হ্রদগুলি আছে, সেই হ্রদগুলির থেকে জলতল যেটি আছে, সেই জলতল থেকে ৬০ থেকে ১০০ মিটার উপরে, ৬০ থেকে ১০০ মিটার উপরে এক ধরনের ডিপোজিশন দেখা যায়। ব্যাপারটা বোঝো কি বলছি? এগুলো বেশিরভাগ দেখা যায় তিব্বতের যে সমস্ত হ্রদগুলি আছে, ঠিক আছে? তিব্বতের যে হ্রদগুলি আছে, সেই হ্রদগুলির যে এখন বর্তমানের জলতল আছে, সেই বর্তমানের জলতল থেকে মোটামুটি ৬০ থেকে ১০০ মিটার উঁচুতে, কি, হ্রদগুলিতে, আমি লিখে দিচ্ছি এখানে, হ্রদগুলিতে ৬০ থেকে ১০০ মিটার উঁচুতে, মানে এখন যে জলতল আছে সেই জলতল থেকে ১০০ মিটার উঁচুতে, ১০০ মিটার উঁচুতে কি দেখা যাচ্ছে? উঁচুতে দেখা যাচ্ছে তুমি এখানে পলি বালির ডিপোজিশন বা পলি বালির একটা মঞ্চ দেখতে পাবে, টেরেস দেখতে পাবে। ঠিক আছে? এটা কখন সম্ভব? নিশ্চয়ই যখন জলতল ওপরে ছিল। জলতল যখন ওপরে ছিল। এখন জলতল যদি ওপরে থাকে তাহলে কি ওখানে স্যান্ড, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে গিয়ে তোমার জমা হতে থাকবে। এখন যদি ধরো এই জায়গাটা আস্তে, আস্তে উপরের দিকে উঠে, তখন এইখানের জলগুলো কি হয়? জলগুলো আস্তে, আস্তে অন্যদিকে নদী দিয়ে বেরিয়ে যেতে থাকবে। ঠিক আছে? যদি উচ্চতা বৃদ্ধি পাবে তত কি হবে? এখানে জলতলটা কি হবে? জলতলটা আস্তে, আস্তে, জলটা আস্তে, আস্তে কোনো একটা দিক দিয়ে বেরিয়ে যেতে চেষ্টা করবে। কিন্তু কি হয়েছে? এই ডিপোজিশন গুলো, স্যান্ড বা গ্রাভেল, বালির যে ডিপোজিশন গুলো, যে মঞ্চগুলো থাকবে, সেগুলো কিন্তু প্রেজেন্ট রয়ে যাবে। তাহলে আমরা এটাও বলতে পারি যে হিমালয়ের উত্থান কিন্তু এখনো পর্যন্ত চলছে। হয়েছে? তাহলে এই মেইন দুটো পয়েন্ট দেখো। বাকি দুটো পয়েন্ট তোমরা সবাই জানো। আমি এখানে লিখেছি যে তিব্বত এবং কাশ্মীরের যে হ্রদগুলির তোমার হচ্ছে যে ৬০ থেকে আ ১০০ মিটার উঁচুতে পলি বালির, গ্রাভেল এর মঞ্চ দেখা যায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি হিমালয়ের উত্থানের প্রমাণসমূহ। আর বাকি দুটো তোমরা জানো যে ঘন, ঘন ভূমিকম্প হয়। আর হচ্ছে গিয়ে এখানের জীবাশ্মগত মিল দেখা যায়। মানে শিবালিক অঞ্চলে তুমি যে জীবাশ্ম পাবে, সেই জীবাশ্ম কিন্তু তুমি আ তিব্বতীয় অঞ্চলেও কিন্তু তুমি সেই জীবাশ্ম কিন্তু পাবে। ঠিক আছে? এটা হিমালয়ের উত্থানের প্রমাণসমূহ। হয়েছে? এখন এই যে সিনট্যাক্সিয়াল ব্যান্ড, আগে আমরা আলোচনা করে দিই সিনট্যাক্সিয়াল ব্যান্ড। আমরা জানি হিমালয়ের দেখতে কিরকম না? হিমালয়ের আকৃতি অনেকটা এইভাবে অবতলভাবে ধনুকের মতো এইভাবে চলে গেছে, অর্ধচন্দ্রাকৃতি, এবং হচ্ছে গিয়ে এর পশ্চিম এবং পূর্ব দিকে এইভাবে দুটো ব্যান্ড দেখা যায়। ঠিক আছে? এইভাবে দুটো ব্যান্ড, এইদিকে একটা নেমে গেছে এবং এইদিকে একটা নেমে গেছে। ঠিক আছে? এই ব্যান্ডটাকে আমাদের কি বলা হয়? এই ব্যান্ডটাকে বলা হচ্ছে পূর্বাঞ্চল, যেটা বলা হয়। এখন এই সিনট্যাক্সিয়াল ব্যান্ড ফরমেশন হলো কিভাবে? বা সৃষ্টি হলো কিভাবে সিনট্যাক্সিয়াল ব্যান্ড? ঠিক আছে? দেখো, ব্যাপার হচ্ছে আমাদের যে ভারত বা ভারতীয় প্লেট, আজ থেকে যদি তুমি মোটামুটি ১৩০ এবং ৪০ কোটি বছর আগে চলে যাও, তাহলে কি হবে? আমাদের এই হিমালয়ান যে আমাদের যে ইন্ডিয়ান প্লেট, সেই ইন্ডিয়ান প্লেট আজকের অবস্থানে তো ছিল না। ইন্ডিয়ান প্লেট আস্তে, 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 আস্তে মুভ করতে, করতে কি হয়েছে? ইউরেশীয় প্লেটের, আমি একটা সাপোজ, আমি অ্যাজ ফর এক্সাম্পল তোমাদের আমি এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে তোমার আ ইউরেশীয় প্লেটের অংশ। ইউরেশীয় প্লেটের এটা হচ্ছে অংশ। এখন আমাদের ইন্ডিয়া কিরকম দেখতে ছিল সেই সময়? ইন্ডিয়া যদি আমি বলি, ইন্ডিয়া দেখতে ছিল, ধরো আমি জাস্ট উম এরকম ত্রিভুজের মতো দেখতে ছিল ইন্ডিয়া। ঠিক আছে? ইন্ডিয়া কার সাথে লেগেছিল? ইন্ডিয়া লেগেছিল হচ্ছে গিয়ে তোমার গন্ডোয়ানা ল্যান্ডের সাথে লেগেছিল।
আফ্রিকার পাশে যে সমস্ত মাদাগাস্কার এইগুলো একসাথে লেগেছিল। এখন কি হয়েছিল? আমাদের ইন্ডিয়ান যে প্লেট, সেই প্লেটটি মুভ করছে কোন দিকে? না উত্তর-পূর্ব দিকে মুভ করতে আস্তে এইভাবে আসছিল। আর এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে ইউরেশীয় প্লেট। হুম? তাহলে ব্যাপারটা দেখো কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে কি যখন মুভমেন্টটা মনে রাখবে, এখানে কি আছে আমার? একটা বিশাল আয়তনের কি আছে? ইউরেশীয় প্লেট। আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে ইউরেশীয় প্লেট। ইউরেশীয় প্লেট। এখানে ইউরেশীয় প্লেট আছে। এখন আরো একটা জিনিস তোমাদেরকে বলব, ইউরেশীয় প্লেট যেমন এখানে রয়েছে, ঠিক আছে? এই সাইড বরাবর ইউরেশীয় প্লেট এইভাবে চলে গেছে, ঠিক আছে? ইউরেশীয় প্লেটের এই সাইড বরাবর আছে আমার মায়ানমার প্লেট এদিকটাতে। আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি যে সিনট্যাক্সিয়াল ব্যান্ড কিভাবে ফরমেশন হলো সেই ব্যান্ডের। ঠিক আছে? তাহলে কোনো একটা সময় এভাবে যখন ইন্ডিয়া মুভ করতে থাকে আস্তে মুভ করতে থাকে, কোনো একটা সময় এসে তো এখানে এসে ধাক্কা লাগবেই। ঠিক আছে? এখানে সে এসে এইভাবে ভারতীয় যে আমাদের আ তোমার হচ্ছে উপমহাদ্বীপ আছে সে এইভাবে এসে এখানে তোমার ধাক্কা এইভাবে আস্তে ধাক্কা কিন্তু দিতে থাকবে। কিভাবে ধাক্কা দিচ্ছে দেখো? এইভাবে কিন্তু ধাক্কা দিতে থাকবে। ত্রিভুজাকৃতি আমরা এইভাবে একটা বোঝার সুবিধার জন্যে করে নিই। ঠিক আছে? এইভাবে আমাদের ভারতীয় যে প্লেট আছে সেই ভারতীয় প্লেট কোথায় ধাক্কা মারছে? এভাবে ইউরেশীয় প্লেটকে ধাক্কা মারছে। যখন ইউরেশীয় প্লেটকে মুভমেন্ট কোন দিকে হচ্ছে? উত্তর-পূর্ব দিকে। এটা মনে রাখবে। কারণ এই মুভমেন্টের জন্যে কিন্তু দেখবে আমাদের যে সমস্ত একটু ভালো করে তোমরা পর্যবেক্ষণ করবে, যে সমস্ত মাউন্টেন পিক গুলো আছে যেমন ধরো কাঞ্চনজঙ্ঘা বা তোমার হচ্ছে গিয়ে গর্ডন স্টোন বা K2 টা যদিও কারাকোরামে আছে। তোমার বেশিরভাগ যে 8000 যে সমস্ত পিক গুলো আছে, তার মানে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? কাঞ্চনজঙ্ঘা বলো, ঠিক আছে? অন্নপূর্ণা বলো, গোসাইথান বলো, ঠিক আছে? এগুলো কোথায় আছে? এগুলো সব কিছু কিন্তু নেপাল এবং নেপালের আশেপাশে আছে। এটা কেন হয়েছে? কারণ এটা হচ্ছে মুভমেন্টটা যখন হচ্ছে গিয়ে ভারতীয় প্লেটের যখন মুভমেন্টটা হয় কিভাবে? ভারতীয় প্লেটের মুভমেন্ট হচ্ছে উত্তর-পূর্ব দিকে। এখন উত্তর-পূর্ব দিকে যখন মুভমেন্ট হয়, সবসময় ফোর্সটা কোন জায়গায় বেশি হয়? সবসময় ফোর্সটা এই সমস্ত জায়গাতে বেশি হবে। ঠিক আছে? বেশি থাকার জন্যে কি হবে? সজোরে ধাক্কা কোথায় মারছে? এই মধ্যিখান বরাবর বা মাঝখান বরাবর এর জোর কিন্তু সবথেকে বেশি। জোর বেশি থাকার জন্যে যখন প্লেটটা আস্তে তোমার মুভ করে আসছিল, তখন মাঝখানে আমরা জানি টেথিস সাগর ছিল বা টেথিস সাগরের সৃষ্টি হয়েছিল। সেই টেথিস সাগরের পলিটা ভাঁজকে উপরের দিকে কিন্তু উঠে গেছে। ঠিক আছে? এখন এখানে সবথেকে বেশি জোর পেয়েছে। এখানে সবথেকে বেশি জোর পেয়েছে তাই জন্যে কি হয়েছে? তাই জন্যে হচ্ছে গিয়ে এইখানের যে সমস্ত তোমার আ মাউন্টেন গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে সবথেকে বেশি উঁচু। যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এগুলো হচ্ছে গিয়ে তোমার সবথেকে বেশি দেখবে নেপালেই সবথেকে বেশি আছে। আর নেপালে সবথেকে বেশি কিন্তু দেখবে ভূমিকম্পটা নেপালে হয়। কেন বেশি ভূমিকম্প হয়? কারণ ওখানে জোরটা বেশি আছে। কারণ কেন? কারণ ইন্ডিয়ান প্লেটটা সেইভাবে উত্তর-পূর্ব দিকে কিন্তু মুভ করছে। কোন দিকে মুভ করছে ইন্ডিয়ান প্লেট? উত্তর-পূর্ব দিকে মুভ করছে। ঠিক আছে? উত্তর-পূর্ব দিকে মুভ করার ফলে এর মাঝখানে কিন্তু প্রেশার বেশি থাকবে। প্রেশার বেশি থাকার জন্যে তোমার হচ্ছে গিয়ে যে সমস্ত পর্বতগুলো সেগুলোর হাইট কিন্তু বেশি। তাহলে এটা আমরা জানলাম যে পর্বতের হাইটগুলো কেন বেশি হয়েছে ওখানে নেপালে। এখন ব্যাপার হচ্ছে সিনট্যাক্সিয়াল ব্যান্ড কেন ফরমেশন হলো? দেখো ব্যাপার এখানে মজার ব্যাপার। যেই এই ধাক্কা মারলো, এখানে ধাক্কা মারলো, এইভাবে ধাক্কা মারলো, এ তো এইভাবে যেতে চাইছে। আর ইউরেশীয় প্লেট কোন দিকে আসছে? এইভাবে আসছে। এদিক থেকে আসছে আমরা জানি। ইউরেশীয় প্লেটের মুভমেন্ট হচ্ছে এইদিকে। এইবারে ইউরেশীয় প্লেটের মুভমেন্ট বেশি থাকার জন্যে কি হয়েছে বা জোর বেশি থাকার জন্যে কি হয়েছে? জোর বেশি থাকার জন্যে ভারতীয় পাতের, এবারে ধরো ভারতীয় পাতের এটা তো পুরোটাই তোমার হচ্ছে গিয়ে কিছু তো তোমার হচ্ছে গিয়ে জলভাগে ভারতীয় প্লেট জলভাগের মধ্যেও কিছুটা অংশ জুড়ে আছে। তাই তো? জলভাগও কিছুটা অংশ জুড়ে আছে আমরা দেখেছি। ঠিক আছে? এখন এই যে ইউরেশীয় প্লেটের চাপ সহ্য করতে না পেরে ভারতীয় পাতের কিছু অংশ এভাবে বাঁক নিয়ে নেয়। এভাবে বাঁক নিয়ে নেয়। ঠিক আছে? সুলেমানের দিকটা দেখবে সুলেমান যে পর্বতশ্রেণী, ঠিক আছে? এই দিকটা এভাবে হয়ে গেছে তোমার নাঙ্গা পর্বত থেকে যেটা সোজা এইভাবে নেমে গেছে, একটা হয়ে গেছে। এটা এদিকটা কি রে সুলেমান বা হচ্ছে গিয়ে তোমার এদিকে নাম আছে কিরথার। কিরথার শ্রেণী আছে। পাকিস্তানের যে কিরথার শ্রেণী সেটি কিন্তু ভারতীয় পাতেরই একটি অংশ এভাবে কিন্তু উত্তর এবং দক্ষিণে নেমে গেছে। এটা গেল তোমার হচ্ছে গিয়ে পশ্চিম দিকের যে সিনট্যাক্সিয়াল ব্যান্ড ফরমেশন হয়েছে সেটা। ঠিক সেম টু সেম এভাবে এদিকেও কি হয়েছে? আচ্ছা এইদিকে আমি যদি এদিকে আমি ধরে নিই এখানে হচ্ছে গিয়ে তোমার ইন্ডিয়ান প্লেটের অংশ রয়েছে। এদিকে কে ধাক্কা মারছে? এদিকে ধাক্কা মারছে ইউরেশিয়ান পাত। আবার এদিক থেকে কে আছে? এদিক থেকে আছে মায়ানমার পাত আছে।
এই ২ মায়ানমার পাত এবং হচ্ছে ভারতীয় পাত যখন ধাক্কা মারছে তখন কি হচ্ছে ভারতীয় পাতের কিছু অংশ বাঁকছে এবং মায়ানমারের পাতের কিছু অংশ বেঁকে যাচ্ছে ফোর্সের ফলে। ব্যাপারটা বোঝা মজার ব্যাপার কিন্তু এখানে। এখানে কি হচ্ছে আমি বললাম, এখানে মায়ানমার পাত এইভাবে আছে, এখানে ভারতীয় পাত আছে এবং এদিক থেকে আসছে কি ইউরেশীয় পাত। ইউরেশীয় পাতের কিন্তু জোর বেশি মানে বিশাল একটা বড় ল্যান্ডমাস তো, তাহলে কার জোর সবথেকে বেশি হবে? ইউরেশীয় পাতের বেশি সবথেকে জোর বেশি হবে। সুতরাং কি হচ্ছে এর মাঝখানকে সে সেইভাবে ডিফরমেশন কিছু করতে পারছে না। এই কি হচ্ছে এই ধারগুলোতে প্রচণ্ড রকম চাপ ফেলছে। এর ধারেও চাপ ফেলছে, মায়ানমারের ধারেও চাপ ফেলছে, আবার মায়ানমার ভারতকে চাপ ফেলছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ভারতের যে উত্তর-পূর্বের যে রাজ্যগুলি আছে যেমন কি তোমার হচ্ছে গিয়ে যেমন নাগাল্যান্ড আছে, তোমার হচ্ছে গিয়ে মিজোরাম আছে, ঠিক আছে? এই সমস্ত জায়গা থেকে হচ্ছে হিমালয়টা এইভাবে বেঁকে যাচ্ছে। তাহলে আমরা এটা হচ্ছে পূর্বের সিনট্যাক্সিয়াল ব্যান্ড পাচ্ছি এবং এখানে যখন মায়ানমার প্লেটকে যখন বাঁকাচ্ছে কি ইউরেশীয় প্লেট যখন ধাক্কা দিয়ে মায়ানমার প্লেটকে বাঁকাচ্ছে, তখন মায়ানমারেরও একটা অংশ বিস্তৃত হয়ে তোমার ভারতীয় প্লেটের সাথে এড হয়ে আন্দামান নিকোবর পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে। এই যে তুমি আন্দামান নিকোবর কিভাবে ফরমেশন হয়েছে? আন্দামান নিকোবর হিমালয়েরই একটি অংশ। কেন সৃষ্টি হয়েছে? এই যে এইভাবে সৃষ্টি হয়েছে, প্রেশার এইভাবে দিয়েছে, ভারতীয় পাত এইভাবে বেঁকে গেছে এবং এখানের কি এখানের ধারে পাশে যে সমস্ত পলি-ওয়ালি ছিল সেগুলো হচ্ছে গিয়ে উত্থিত হয়ে তোমার হচ্ছে গিয়ে পর্বতমালা বা পর্বত শ্রেণীর সৃষ্টি হয়েছে। এবং এই এক্সটেনশনটা কতটা পর্যন্ত আছে? এই এক্সটেনশনটা আছে গিয়ে তোমার আন্দামান এবং নিকোবর পর্যন্ত। হয়েছে? এবং এই আন্দামান এবং নিকোবর থেকে আরেকটি অংশ সোজা কিন্তু মায়ানমারের দিকে চলে গেছে। এটি মায়ানমার প্লেট ধরে কিন্তু আছে। ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে মায়ানমার আরাকোয়ামা মাউন্টেন পর্বতশ্রেণী যেটাকে বলা হয়। ঠিক আছে? ওটা মায়ানমারের দিকে আমরা যাবো না। এটুকু জেনে রাখো যে পাতের চাপের ফলে ভারতীয় পাতটি হচ্ছে গিয়ে ২ দিকে বেঁকে গেছে। উত্তলভাবে বেঁকে গেছে। এই ২ দিকে বাঁকার কারণেই তোমার সৃষ্টি হয়েছে সিনট্যাক্সিয়াল ব্যান্ড। ঠিক আছে? বাঁকার কারণে কিন্তু সিনট্যাক্সিয়াল ব্যান্ড তৈরি হয়েছে। তাহলে বুঝতে পেরেছো সিনট্যাক্সিয়াল ব্যান্ড কেন ফরমেশন হয়েছে বা কেন সৃষ্টি হয়েছে? এটিকে আমরা বলি এই যে তোমার ভারতীয় উত্তর-পূর্বের যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যখন হচ্ছে গিয়ে তোমার ওই হিমালয়ের পর্বতশ্রেণীগুলো প্রসারিত হয়েছে তখন তাকে আমরা বলি পূর্বাঞ্চল। ঠিক আছে? এটা গেল হচ্ছে সিনট্যাক্সিয়াল ব্যান্ড ফরমেশন পদ্ধতি। এইবারে দেখো আমরা হিমালয়ের বিস্তৃতি সম্বন্ধে আসবো। হিমালয়ের বিস্তৃতি কোথা থেকে কোথা আছে? এটা ২ নাম্বার পেজ। না হিমালয়ের যদি আমরা গড় বিস্তার দেখি, হিমালয়ের গড় বিস্তার যদি আমরা দেখি তাহলে পাবো কি? তাহলে এটা মোট বিস্তার আমরা যদি দেখি, হিমালয়ের যদি টোটাল আমরা গড় বিস্তার দেখি তাহলে কত পাবো? না টোটাল বিস্তার হচ্ছে প্রায় ২৫০০ কিলোমিটার। হিমালয়ের গড় বিস্তার কত পাবো? প্রায় হচ্ছে গিয়ে তোমার ২৫০০ কিলোমিটার মনে রাখবে। কত হচ্ছে? ২৫০০ কিলোমিটার। এবং হচ্ছে গিয়ে কিছু, কিছু বইয়ে ২৪০০ আছে কারণ হচ্ছে গিয়ে তোমার এদিকে পাকিস্তানের কিছু অংশটা বাদ দেওয়া আছে, অনেক সময় ২৪০০ আছে। ঠিক আছে? কিন্তু আমরা টোটালটাইকে ধরতে হবে। তাহলে ২৪০০ বা ২৫০০ দুটোই কিন্তু ঠিক। ঠিক আছে? এবার প্রস্থ কিন্তু এর সব জায়গায় সমান নয়। ঠিক আছে? যেমন কাশ্মীর এরিয়াতে বা আমাদের জম্মু কাশ্মীর এরিয়াতে এর প্রস্থ সবথেকে বেশি মনে রাখবে কাশ্মীর এরিয়ায় কাশ্মীরে এর প্রস্থ বা উইডথ সবথেকে বেশি ৫০০ কিলোমিটার এবং অরুণাচল প্রদেশে যখন আসবে, অরুণাচল প্রদেশে কি হবে? এর প্রস্থ কম থাকবে, ২০০ কিলোমিটার থাকবে। এখন দুটোর আমরা যদি যোগ করে দিই তাহলে কত পাবো? দেখবে ৩২০ মতন পাবো। ঠিক আছে? তাহলে হিমালয়ের গড় বিস্তার আমরা কত পাচ্ছি? হিমালয়ের গড় আমরা বিস্তার পাচ্ছি ২৫০০ কিলোমিটার, কাশ্মীরের প্রস্থ হচ্ছে গিয়ে ৫০০ কিলোমিটার, অরুণাচল প্রদেশে ২০০ কিলোমিটার এবং টোটাল যদি আমরা এন্টায়ার ধরে নিই তাহলে এন্টায়ার আমরা পাবো হচ্ছে গিয়ে তোমার ৩২০ কিলোমিটার। ঠিক আছে? এবং আয়তন যদি দেখি টোটাল আমরা হিমালয়ের যে আয়তন দেখি, না আয়তন আমরা পাবো কত? ৫,০০,০০০ সরি এটা ইয়েতে লিখি ৫,০০,০০০ বর্গ কিমি। ৫,০০,০০০ বর্গ কিমি। হয়েছে? তাহলে আরো ২-১ টা ইনফরমেশন কি হিমালয় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রসারিত হয়েছে। খিলানের মতো এই যে তোমার খিলানের মতো এইভাবে প্রসারিত হয়েছে। এইভাবে দুটো এভাবে সৃষ্টি হয়েছে, ব্যান্ড সৃষ্টি হয়েছে, এভাবে প্রসারিত হয়েছে। ঠিক আছে? অরুণাচল প্রদেশ এখানে কি আছে? এখানে নামচা বারোয়া আছে। এদিকে নাঙ্গা পর্বত আছে। ঠিক আছে? তাহলে নাঙ্গা পর্বত এবং নামচা বারোয়ার কাছে হিমালয় হচ্ছে গিয়ে উত্তলভাবে দক্ষিণের দিকে কিন্তু নেমে গেছে। হিমালয়ের যে উত্তর সীমান্ত আছে, উত্তর সীমান্তকে আমরা সেইভাবে মেজারমেন্ট করতে পারি না। এটি আস্তে, আস্তে তিব্বতের দিকে মিশে গেছে। এবং দক্ষিণ যে সীমান্ত আছে সেই সীমান্ত হচ্ছে গিয়ে তোমার ভালোভাবে মেজারমেন্ট করা যায় যেটা হচ্ছে ৩০০ মিটার কন্ট্যুর আমরা শিবালিকের পাদদেশে যেটা পাই সেটা হচ্ছে হিমালয়ের সীমান্ত। মানে সেখানে হিমালয় শেষ হয়েছে এবং আমাদের যে ভারতীয় যে সমভূমি গ্রেট নর্দার্ন ইন্ডিয়ান প্লেন সেই ইন্ডিয়ান প্লেন কিন্তু সেখান থেকে
শুরু হয়েছে। এইবারে আমরা যাব হচ্ছে কি তোমার হিমালয়ের যে শ্রেণীগুলো আছে, ঠিক আছে? হিমালয়ের যে শ্রেণীগুলো আছে আমরা হিমালয়কে মেনলি দুটো ব্রডে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর দিক দক্ষিণে, একটা হচ্ছে পূর্ব এবং পশ্চিমে। আমরা প্রথমে আসবো উত্তর এবং দক্ষিণে যে ভাগগুলো আছে সেই ভাগগুলো, যেমন এগুলো তোমরা পড়েছো। একটা হচ্ছে বৃহৎ হিমালয় আছে, বৃহৎ হিমালয় আছে তোমার, হিমাচল হিমালয় আছে এবং লাস্ট শিবালিক হিমালয় আছে। এখন এইগুলির কি আছে, এগুলির কিছু কিছু বৈশিষ্ট্য, মেন কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়ে। তাহলে আমরা যদি ভাগ করি যে হিমালয়ের উত্তর এবং দক্ষিণে বিস্তার, ঠিক আছে? হিমালয়ের উত্তর এবং দক্ষিণে বিস্তার কি? হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তার বা দক্ষিণ থেকে উত্তরে বিস্তারে কি? দক্ষিণে বিস্তারে আমরা কি পাবো? বিস্তারের প্রথম উত্তর থেকে যদি আমরা যাই তাহলে আমরা প্রথমে কি পাবো? শিবালিক পাবো। দুইয়ে আমরা কি পাবো? শিবালিক পাবো। তারপর হচ্ছে কি তোমার হিমাচল পাবো। তারপরে হচ্ছে কি তোমার হিমাদ্রি পাবো। হিমাদ্রি, এই ৩ টে হচ্ছে মেন। তাহলে শিবালিক, হিমাচল এবং হিমাদ্রি। এখন এদের কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু তোমাদের পড়তে হবে, যেগুলি কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে? তাহলে ১ম এ আমরা গ্রেটার হিমালয় দিয়ে শুরু করব। হচ্ছে গিয়ে মেন বা সেন্ট্রাল হিমালয়, সেটা হচ্ছে হিমাদ্রি, বা একে কি বলা হয়? একে বলা হয় বৃহৎ হিমালয়। একে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে বৃহৎ হিমালয়, বা আবার একে বলা হয় সেন্ট্রাল হিমালয়। হ্যাঁ, গৌরী একটু মাইকটা বন্ধ করো, হ্যাঁ? তাহলে দেখো, ১ম এ আমরা আসবো হিমাদ্রি বা বৃহৎ হিমালয় বা হচ্ছে সেন্ট্রাল হিমালয়। ঠিক আছে? এখন এই সেন্ট্রাল হিমালয় সবথেকে ১ম সৃষ্টি হয়েছিল কোন সময়? টারসিয়ারিরই একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পিরিয়ড আছে, সেটা হচ্ছে গিয়ে অলিগোসিন। মনে রাখবে, অলিগোসিন। এগুলো টারসিয়ারির হচ্ছে গিয়ে পিরিয়ড। টারসিয়ারি একটি এপোস, এগুলো হচ্ছে ওদের পিরিয়ড। তাহলে অলিগোসিন পিরিয়ডের সৃষ্টি হয়েছিল তোমার হচ্ছে গিয়ে বৃহৎ হিমালয় বা, আচ্ছা মাইকটা একটু অফ করো, কারো যদি মাইক অন আছে, মাইকটা বন্ধ করা যায়? এই তো অফ করেছে, হ্যাঁ। হ্যাঁ, গৌরী অফ রাখবে, ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে দেখো, উত্তর থেকে দক্ষিণে বিস্তার আমরা পড়ছিলাম হিমাদ্রি বা বৃহৎ হিমালয় বা সেন্ট্রাল হিমালয় কখন সৃষ্টি হয়েছে? না, এটি সৃষ্টি হয়েছে অলিগোসিন যুগে। এখন এর গড় উচ্চতা কি? গড় উচ্চতা মনে রাখবে, এগুলো তোমরা সবাই জানো। গড় উচ্চতা হচ্ছে ৬,১০০ মিটার। গড় প্রস্থ কত? গড় প্রস্থ হচ্ছে গিয়ে ২৫ কিলোমিটার। আর মনে রাখবে, এটি হচ্ছে গিয়ে, এটি ১ নাম্বার, এটি ২ নাম্বার, এটি ৩ নাম্বার। এটি হচ্ছে গিয়ে একটি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস রেঞ্জ আমরা বলতে পারি। মানে কন্টিনিউয়াস ভাবে বিস্তৃত রয়েছে এটি। আর এটি গ্রানাইট এবং নিস শিলা, গ্রানাইট বা নাইস শিলা দ্বারা গঠিত। আর এখানে মনে রাখবে, সেন্ট্রাল ক্রিস্টালাইন রক মানে রূপান্তরিত শিলা কিন্তু তুমি এখানে দেখতে পাবে। ঠিক আছে? এখানে রূপান্তরিত শিলা দেখতে পাবে। প্রচুর চাপের ফলে কিন্তু রূপান্তর ঘটেছে। রূপান্তরিত শিলা দেখতে পাবে বা দেখা যায়, এভাবে তো আমরা লিখতে পারি না, দেখতে হবে। ঠিক আছে? এখন এর যে বৃহৎ যে হিমালয় আছে, সেই হিমালয়ের উত্তরের দিকে যে ঢাল, মানে যেটা তিব্বতের দিকে আস্তে আস্তে চলে গেছে, সেই ঢাল কি? না, এর উত্তরের ঢাল আছে মৃদু এবং দক্ষিণের ঢাল খাড়া। দক্ষিণের ঢাল কেমন? দক্ষিণের ঢাল হচ্ছে খাড়া ঢাল আছে। ঠিক আছে? আর বৃহৎ হিমালয়ের যে বেশিরভাগ পিকগুলো আছে, সেই পিকগুলো কি? সেই পিকগুলো হচ্ছে কি প্রায় ৮,০০০ বা ৭,০০০ পিক, মানে ৮,০০০ মিটারের বেশি বা ৭,০০০ মিটারের বেশি। তাহলে এখানে সবথেকে উচ্চতম পর্বত শৃঙ্গ আমরা বলতে পারি, আমরা জানি মাউন্ট এভারেস্ট। সবাই তোমরা জানো মাউন্ট এভারেস্ট হচ্ছে উচ্চতম। ঠিক আছে? বা একে বলা হয়, তিব্বতের ভাষায় বলা হয়, দেখবে, গডেস অফ দ্য স্কাই। ঠিক আছে? তিব্বতীরা এটার আরেকটা নাম দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে চমুলুংমা। এগুলো পরীক্ষাতে আসে। চমুলুংমা। কি বলছি? চমুলুংমা। ঠিক আছে? এর আগের নাম ছিল পিক 15, মনে রাখবে।
মাউন্ট এভারেস্টের আগের নাম কি ছিল? পিক 15। ঠিক আছে? তাহলে দেখো মাউন্ট এভারেস্টকে বলা হয় গডেস অফ দ্য স্কাই বলা হয়, বা এটাকে সাগর মাথাও বলা হয়। কারণ হচ্ছে সাগরের মাথা একবারে তলদেশে যে ছিল সে তো সবথেকে উপরে উঠে এসেছে। ঠিক আছে? এটার নামও সাগর মাথা বলা হয়। ঠিক আছে? তিব্বতীরা একে বলা হয়, তিব্বতীরা একে বলে চমুলুংমা। ঠিক আছে? তিব্বতীরা কি বলছে? তিব্বতীরা একে বলছে চমুলুংমা। হয়েছে? এবং হচ্ছে কি এর আগের নাম হচ্ছে গিয়ে তোমার মাউন্ট 15। একে আরেকটি নাম বলা হয়, সেটি হচ্ছে গিয়ে মাদার অফ দ্য ওয়ার্ল্ড। মনে রাখবে একে বলা হয়, মাউন্ট এভারেস্টকে বলা হয় মাদার অফ দ্য ওয়ার্ল্ড। এখন সেন্ট্রাল বা হচ্ছে গিয়ে তোমার এই হিমালয়ের কিছু, কিছু পর্বত শৃঙ্গ আছে, সেই শৃঙ্গগুলির নাম এবং তাদের হচ্ছে গিয়ে তোমার কেউ কিছু বলছো? ওইসব ওখানেই বলা হয়, নেপালেই বলা হয়। নেপাল, তিব্বত এরিয়াতে বলা হয়। ঠিক আছে? তিব্বত আরো মাদার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় একে। উল্লেখযোগ্য এখানে কি পড়বে? উল্লেখযোগ্য যে সমস্ত শৃঙ্গগুলি আছে, উল্লেখযোগ্য শৃঙ্গ, এদের হাইট গুলো পড়বে। অনেক সময় এগুলো ম্যাচ লিস্টে দেয়। ঠিক আছে? এগুলো ম্যাচ লিস্টে দেয়। কি, কি আছে আমি মেনশন করে দিচ্ছি, তাদের হাইট গুলো মেনশন করছি না। ওইগুলো তোমরা নোটসে পাবে। কাঞ্চনজঙ্ঘা আছে। তারপরে কি আছে? লোৎসে আছে, সেন্ট্রাল হিমালয়ের। মাকালু আছে, মনসুল আছে, চোয়ৌ ওয়ো আছে, নাঙ্গা পর্বত আছে। নাঙ্গা পর্বতের সবাই নাম জানো। নাঙ্গা পর্বত আছে, অন্নপূর্ণা আছে, কামেট আছে, গোসাই থান আছে, গুরলা মান্দা আছে। এগুলো জাস্ট জেনে রাখবে। ঠিক আছে? আর যেগুলোর হাইট পড়বে সেগুলো হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা অবশ্যই পড়বে, লোৎসে পড়বে, মাকালু পড়বে, নাঙ্গা পর্বত পড়বে, অন্নপূর্ণা পড়বে। ঠিক আছে? আরও একটা বলে দিচ্ছি, এখানে নন্দা দেবী আছে। নন্দা দেবী। ঠিক আছে? এগুলি হচ্ছে গিয়ে তোমার যে হিমাদ্রি যে মেন সেন্ট্রাল হিমালয় আছে, সেই সেন্ট্রাল হিমালয়ের অংশ। আর মনে রাখবে এখানে হচ্ছে বেশিরভাগ যে পিকগুলো আছে বা বেশিরভাগ যে মাউন্টেনগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে বরফ আচ্ছাদিত কিন্তু অংশ আরকি। বা বরফ আচ্ছাদিত তোমার হচ্ছে গিয়ে আমরা বলতে পারি গ্লেশিয়ার। ঠিক আছে? বিভিন্ন গ্লেশিয়ারও কিন্তু এখানে আছে। ঠিক আছে? আর যে পাসগুলো আছে আমরা বলেছি পাসগুলো যে বা গিরিপথগুলো আছে সেগুলো আমরা আলাদা ক্লাসে দেখব। ঠিক আছে? এগুলো একসাথে করলে গুলিয়ে যাবে তোমাদের। হয়েছে? এটা গেল বৃহৎ বা সেন্ট্রাল হিমালয়ের কিছু, কিছু বৈশিষ্ট্য। এবারে দেখো আমরা পরে আসবো, সেটা হচ্ছে গিয়ে তোমার আম মধ্য বা লেজার হিমালয় বা হিমাচল হিমালয় বা অনেক সময় একে লোয়ার হিমালয়ও বলা হয়। ঠিক আছে? তাহলে কি? পরে কি আছে? পরে আছে কি মধ্য। আচ্ছা দেখা যাচ্ছে তো? দেখারই তো সমস্যা, বুঝতে পারছি। আজকের দিনটা করো, পরের দিন থেকে আমরা প্ল্যাটফর্মটাকে আবারও চেঞ্জ করে দেবো। মধ্য মধ্য হিমালয় বা লেসার হিমালয়, লেসার বা হচ্ছে হিমাচল আমরা বলতে পারি। হিমাচল, বা হচ্ছে গিয়ে আমরা বলি লোয়ার হিমালয়। এগুলো মনে রাখবে টার্মগুলো কিন্তু। এটা কোন সময় সৃষ্টি হয়েছিল মনে রাখবে? এটা সৃষ্টি হয়েছিল তোমার মায়োসিন যুগে। কোন সময় সৃষ্টি হয়েছিল? মায়োসিন। টারসিয়ারিরই একটা ভাগ। মায়োসিন যুগে এটি কিন্তু সৃষ্টি হয়েছিল। মায়োসিন যুগ। তাহলে এর গড় উচ্চতা কত? এর গড় উচ্চতা থাকবে তোমার ৩৫০০ থেকে ৪৫০০ মিটার। হয়েছে? এর গড় প্রস্থ মনে রাখবে, এই প্রস্থটা পরে পরীক্ষাতে তোমাদের। এর গড় প্রস্থ হচ্ছে গিয়ে তোমার ৬০ থেকে ৮০ কিলোমিটার। বা কিছু, কিছু বইয়ে এটা ৮০ থেকে ১০০ আছে। কোনো ব্যাপার নেই, দুটোই ঠিক। ঠিক আছে? কোনো, কোনো বইয়ে ৮০ থেকে ১০০ কিলোমিটার কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে? এই যে রেঞ্জটা দেখছো, এই রেঞ্জের মধ্য হিমালয় বা হচ্ছে গিয়ে লেজার মানে হচ্ছে গিয়ে যে লোয়ার যে হিমালয়টা আছে, এর যে রেঞ্জ, এই রেঞ্জের দক্ষিণ ঢাল মানে সাউদার্ন স্লোপ যেটা আছে, ঠিক আছে? সেই দক্ষিণ ঢাল হচ্ছে গিয়ে কি? দক্ষিণ ঢাল হচ্ছে গিয়ে মনে রাখবে তোমার হচ্ছে গিয়ে তীব্র এবং হচ্ছে উদ্ভিদহীন। দক্ষিণ ঢাল কি মনে রাখবে? দক্ষিণ ঢাল আছে তীব্র
এবং হচ্ছে উদ্ভিদহীন। এবং উত্তরের যে ঢাল আছে রেঞ্জটার, উত্তরের ঢাল কি হবে? মৃদু এবং কি? এবং হচ্ছে উদ্ভিদযুক্ত। এই যে লেজার হিমালয়, আমরা কিন্তু যে বেড়াতে যাই, আমরা যে বেড়াতে যাই বিভিন্ন জায়গা, ঠিক আছে? সেগুলো কিন্তু সব লেজার হিমালয়ে বেশিরভাগ যায়। যেমন আমরা যদি বলি হচ্ছে গিয়ে তোমার যে কুলু, মানালি, ঠিক আছে? এই সমস্ত যে জায়গাগুলো আছে, বা দার্জিলিং বলো, ঠিক আছে? মুসৌরি বলো, ঠিক আছে? সিমলা বলো, এই সমস্ত জায়গাগুলো কোথায় আছে? এই সমস্ত জায়গাগুলো আছে গিয়ে তোমার মধ্য বা লেজার হিমালয়। বা তোমার এই যে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম যেটা আছে, যেখানে ক্রিকেট খেলা হয়, সেটা কোথায় আছে? সেটা লেজার হিমালয়ের পার্ট, ঠিক আছে? এই হিমালয়ের হচ্ছে গিয়ে তোমার এগুলো সব হচ্ছে নর্দার্ন স্লোপে আছে, উত্তর ঢালে আছে, যেগুলো খুবই সুন্দর এবং মনোরম কিন্তু পরিবেশ বা ওয়েদার কিন্তু সৃষ্টি করে, ঠিক আছে? এখন এই যে মধ্য বা লেজার হিমালয়, এটির নাম কিন্তু বিভিন্ন জায়গায় এর নাম হচ্ছে বিভিন্ন রকম। আমরা পরপর নামগুলো আসছে, যেমন জম্মু কাশ্মীরে একে কি বলা? জম্মু ও কাশ্মীরে একে কি বলে? জম্মু ও কাশ্মীরে এই হিমালয়ের নাম হচ্ছে তোমার হচ্ছে পীর পাঞ্জাল, মনে রাখবে, এগুলো পরীক্ষাতে পড়ে, পীর পাঞ্জাল, হয়েছে? এবারে ধরো উত্তরাখণ্ডে কি বলে? উত্তরাখণ্ডে বলে মুসৌরি, মুসৌরি। হিমাচল প্রদেশেও এর নাম আছে। হিমাচল প্রদেশের নাম হচ্ছে তোমার ধৌলাধার। নেপাল এবং উত্তরাখণ্ডে দুটো জায়গা, নেপাল প্লাস আমি উত্তরাখণ্ড বলতে পারি। উত্তরাখণ্ডে এর নাম হচ্ছে নাগটিব্বা, হয়েছে? আর সম্পূর্ণরূপে নেপালে যখন যাবে, তখন নেপালে কি বলছে? নেপালে বলছে মহাভারত লেখো, ঠিক আছে? যখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে, তখন আমরা একে বলছি দার্জিলিং, হয়েছে? যখন আবার অরুণাচল প্রদেশে চলে গেল, অরুণাচল প্রদেশে যখন যাবে, তখন এর নাম হয়ে যাবে কি? তখন এর নাম হয়ে যাবে ডাফলা, মিরি, অভোর, ঠিক আছে? তাহলে দেখো, এগুলো গেল সব হচ্ছে কি তোমার মধ্য বা লেজার হিমালয়ের বিভিন্ন নাম। এখন কি বলছি বা বললাম যে মধ্য হিমালয় বা লেজার হিমালয়ের উত্তর ঢাল কিন্তু মৃদু ঢাল আছে। তার মানে যখনই মৃদু ঢাল হবে তখনই কিন্তু উপত্যকার সৃষ্টি করার একটা টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে? মেন এখানে যে উপত্যকাগুলো দেখো আছে, উপত্যকাগুলো কি, কি? আমরা দেখব। উপত্যকা প্রথমে আছে কাশ্মীর উপত্যকা বা কাশ্মীর ভ্যালি। কাশ্মীর ভ্যালি যেইভাবে আছে সেইভাবে আছে একটি উপত্যকা, সেটা হচ্ছে নেপাল উপত্যকা বা নেপাল ভ্যালি, বা নেপাল যেখানে অবস্থিত, কাঠমান্ডু যেখানে অবস্থিত, সেটি কিন্তু আছে কোথায়? সেটি আছে এই লেজার হিমালয়। নেপাল উপত্যকা ওকে বলা হয় নেপাল উপত্যকা। এছাড়া কি আছে? এছাড়া আছে, এটা হচ্ছে মেন, কাশ্মীর উপত্যকা মেন, নেপালটা আমরা যেহেতু পড়বো না, ঠিক আছে? কাশ্মীর উপত্যকা হচ্ছে গিয়ে মেন। এছাড়া আছে গিয়ে বা নেপাল উপত্যকার একটা নাম কি বললাম? কাঠমান্ডু, কাঠমান্ডু ভ্যালি, হয়েছে? এরপরে কি আছে? এরপরে আছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লাহুল বা স্পিতি, কোথায় আছে? হিমাচল প্রদেশে। ৩ নম্বরে কি আছে? ৩ নম্বরে আছে কুলু এবং ৪ নম্বরে আছে কাংড়া। এগুলো লিখছি কারণ আছে, হয়েছে? এখন এই যে কাশ্মীর ভ্যালি, আমরা আলোচনা করব কাশ্মীর উপত্যকা নিয়ে। দেখো, এখন কাশ্মীর উপত্যকা পরীক্ষাতে কোশ্চেনে, এখন এটা ওল্ড কোশ্চেন হয়ে গেছে, এখন এটা আসে না যে কাশ্মীর উপত্যকা কোন দুটো শ্রেণীর মধ্যে আছে। কাশ্মীর উপত্যকা মনে রাখবে পীর পাঞ্জাল এবং জাসকর, অথবা পীর পাঞ্জাল এবং প্রধান হিমালয়ের মধ্যে আছে, ঠিক আছে? কার মধ্যে আছে কাশ্মীর? মনে রাখবে পীর পাঞ্জাল, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল এবং জাসকর, অথবা পীর পাঞ্জাল বা বলবে প্রধান হিমালয়। এটা মনে রাখবে, কাশ্মীর উপত্যকা কার মধ্যে আছে? এটার মধ্যে আছে। এখন এই যে কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা সৃষ্টি হলো কিভাবে? এই সৃষ্টি হওয়া নিয়ে বিভিন্ন ভৌগোলিকগণ বিভিন্ন রকমভাবে বিভিন্ন তাদের মত কিন্তু পেষণ করেছেন। প্রথমে আমরা যদি বলি যে
ওয়াদিয়া বলে একজন ভূগোলবিদ ছিলেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই যে কাশ্মীর উপত্যকাটা আর কিছুই নয়। এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে একটা পীরপাঞ্জাল এবং হচ্ছে গিয়ে যে সেন্ট্রাল যে মেন হিমালয় আছে সেই সেন্ট্রাল এবং মেন হিমালয়ের একটি অবনমিত বেসিন, আর কিছুই নয়। তাহলে কাশ্মীর উপত্যকা সৃষ্টির সম্বন্ধে ওয়াদিয়া কি বলেছেন? না, ওয়াদিয়া বলেছেন যে কাশ্মীর ভ্যালি কিছুই না, এটি হচ্ছে গিয়ে যে দক্ষিণে পীরপাঞ্জাল, এই যে বলেছি পীরপাঞ্জাল আছে না, এই পীরপাঞ্জাল এবং উত্তর দিকে কি আছে? উত্তরে আছে কেন্দ্রীয় বা সেন্ট্রাল হিমালয়। সেই সেন্ট্রাল এবং কেন্দ্রীয় হিমালয়ের মাঝখানে যে একটা অগভীর জায়গা আছে, সেই জায়গাটাই হচ্ছে কি কাশ্মীর উপত্যকা, উনি বলেছেন। ঠিক আছে, এটা ওয়াদিয়ার মতে। আরও একজন বলেছেন ডি টেরা। ঠিক আছে, তাহলে ওয়াদিয়া এক ধরনের বলছেন, ওয়াদিয়া কি বলছেন? ওয়াদিয়া বলছেন যে এটি হচ্ছে গিয়ে একটা অবনমিত বেসিন। আর ডি টেরা কি বলছেন? ইনিও একজন ভূগোলবিদ। ডি টেরা বলছেন না, কাশ্মীর উপত্যকা হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে ইন্টার মাউন্টেন অববাহিকা। তার মানে হচ্ছে গিয়ে আশেপাশে পাহাড়ি অঞ্চল ঘেরা একটা নদীর অববাহিকা। কাশ্মীরের মধ্যে দিয়ে ঝিলাম নদী গেছে। উনি কি বলছেন? উনি বলছেন হচ্ছে গিয়ে যে এই কাশ্মীর ভ্যালিটা সৃষ্টি হয়েছে যে চারিদিক থেকে যে পাহাড় এবং পর্বতগুলো আছে, সেই পর্বতগুলো দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো প্রবাহিত হওয়ার ফলে সেই নদী দ্বারা সৃষ্ট একটি কিন্তু অববাহিকা। তাহলে ডি টেরা কি বলছেন? ডি টেরা বলছেন এটি ইন্টার মাউন্টেন অববাহিকা। যাই হোক, ওয়াদিয়া পেশন করেছেন, ডি টেরার মত ওনারা পেশন করেছেন। এখন যেটা সবাই মেনে নেয় যে কাশ্মীর উপত্যকা কিভাবে ফর্ম হয়েছে। ঠিক আছে, দেখো, কাশ্মীর উপত্যকা যে ফর্ম হয়েছে, মানে যেটা ইউনিভার্সাল বলে মনে করা হয় যে কাশ্মীর উপত্যকা ওয়াদিয়ার কিছুটা অংশ মেনে নেওয়া হয়েছে যে এটি একটি অবনমিত বেসিন ছিল। সেই বেসিনে কী হয়েছে, পরবর্তীকালে নদী হিমবাহ জলের প্রক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের নুড়ি, গ্রাভেলস এ সমস্ত বা ঝিলাম নদী বাহিত যে সমস্ত পদার্থগুলো আছে, সেই পদার্থগুলো আস্তে আস্তে সে অবনমিত জায়গাতে ভরাট হয়ে কাশ্মীর ভ্যালির কিন্তু বা কাশ্মীর উপত্যকার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কখন সৃষ্টি হয়েছে? না, মনে রাখবে এটা প্লিস্টোসিন এজে, যখন এই সমস্ত জায়গাগুলো গ্লেসিয়েটেড ছিল, যখন হিমবাহের রিট্রিট হয়েছে বা হিমবাহের পশ্চাৎ অপসরণ হয়েছে। হিমবাহের পশ্চাৎ অপসরণ হওয়া মানে কি? হিমবাহ গলে যাওয়া। তাহলে হিমবাহ যখন গলতে শুরু করেছে, তখন কি হয়েছে? হিমবাহ বাহিত বা নদী হিমবাহ বাহিত বা গ্ল্যাসোফ্লুভিয়াল যে সমস্ত ওয়ার্ক হয়, সেই সমস্ত ওয়ার্কের ফলে যে সমস্ত নুড়ি বালিগুলো প্রবাহিত হয়েছে, সেই প্রবাহিত হওয়া নুড়ি বালি কাকরগুলো কাশ্মীর বেসিনে জমা হয়ে কাশ্মীর উপত্যকা বা কাশ্মীর ভ্যালির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে কাশ্মীর উপত্যকার বৈশিষ্ট্য হিসেবে আমরা কি কি পাবো? না, প্রথমেই পাবো যে এটি 135 কিলোমিটার লম্বা। 135 কিলোমিটার লম্বা। এর মধ্যভাগ 40 কিলোমিটার চওড়া। ঠিক আছে, গড় উচ্চতা যদি আমরা দেখি, গড় উচ্চতা দেখি 1580 কিলোমিটার, মিটার। গড় উচ্চতা থাকবে 1580 মিটার, যে কাশ্মীর ভ্যালি। আয়তন কত থাকবে? না, আয়তন থাকবে হচ্ছে গিয়ে তোমার 4921 স্কোয়ার কিলোমিটার, মানে 4921 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে কাশ্মীর যে ভ্যালি, যে কাশ্মীর উপত্যকা, সেটি হয়েছে। এটা হচ্ছে গিয়ে আয়তন। এখন কাশ্মীর উপত্যকা সৃষ্টির মূল কারণ কি? না, মূল কারণ হচ্ছে, মনে রাখবে, নদী হিমবাহ বাহিত এলুভিয়াল বা পদার্থ বা হচ্ছে গিয়ে তোমার বাহিত পদার্থ দ্বারা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখানকার মাটিতে কিসের চাষ হয়? এখানে জাফরান বা স্যাফরনের চাষ হয়, এটাকে মনে রাখবে, এটা তোমরা সবাই জানো। আর কখন? মনে রাখবে সময়টা হচ্ছে প্লিস্টোসিন। আমি এখানে লিখে দিয়েছি সময়টা কখন হচ্ছে, সময়টা হচ্ছে প্লিস্টোসিন সময়, প্লিস্টোসিন এজ। কাশ্মীর ভ্যালি কিন্তু সৃষ্টি হয়েছে প্লিস্টোসিন এজে, কিন্তু কাশ্মীর ভ্যালির সৃষ্টি হয়েছে। হয়েছে, এটা কাশ্মীর উপত্যকা সম্বন্ধে গেল। এখন এখানে আরেকটা জিনিস জেনে রাখো, কাংড়া আর হচ্ছে গিয়ে কুলু, এই দুটোর নাম আছে, কাংড়া এবং কুলু। কি আছে? কাংড়া উপত্যকা। কাংড়া উপত্যকা মনে রাখবে, একটি হচ্ছে আয়াম উপত্যকা, স্ট্রাইক।
এটা শুধু এটুকু মনে রাখবে, একটা আয়াম উপত্যকা। এটা জেনে রাখো, আয়াম উপত্যকা মানে জানো তোমরা, আয়াম মানে জানো, হুম। কাংড়া উপত্যকা। আর কুলু হচ্ছে গিয়ে, কুলু যে উপত্যকা আছে সেটি কি, সেটি একটি তির্যক উপত্যকা। এটুকু মনে রাখবে ১ নাম্বারের জন্য। বাস, আর কিছু তোমাদেরকে এই উপত্যকাগুলো সম্বন্ধে কিন্তু জানতে হবে না। ঠিক আছে? এইবারে দেখো, এখানে আরো কিছু বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে কোথায় এগুলো আমরা সব কিসের বৈশিষ্ট্য পড়ছি? না, সবথেকে বেশি বৈশিষ্ট্য আমরা পাবো যে তোমার হিমাচল হিমালয় আছে, সেই হিমাচল হিমালয়ে। ঠিক আছে? এইবারে কি বলেছি? এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জের দক্ষিণ ঢালে, ঠিক আছে? দক্ষিণ ঢালে মানে দক্ষিণ ঢাল যখন দক্ষিণ ঢাল নরমালি কি হয়? বেয়ার হয়। দক্ষিণ ঢাল এখানে তীব্র থাকে। দক্ষিণ ঢালে কি হয়েছে? দক্ষিণ ঢালে তুমি কিছু আল্পীয় তৃণভূমি দেখতে হবে। এই যে তোমার হিমাচল হিমালয়, হিমাচল হিমালয়ের দক্ষিণ ঢালের কি দেখতে পাবে? আল্পীয় তৃণভূমি, আলপাইন যে গ্রাসল্যান্ড, আল্পীয় তৃণভূমি দেখতে পাবে। তৃণভূমি দেখা যায়, লিখো, দেখতে হবে নয়, দেখা যায়। তাহলে কিছু কিছু তৃণভূমি দেখা যায়। সেই তৃণভূমিগুলোর নাম আছে, ঠিক আছে? স্থানীয় ভাষায় সেগুলিকে মার্গ, তোমরা নিশ্চয়ই জানো, পড়েছ। গুলমার্গ, সোনমার্গ, এগুলো পড়েছো না? এগুলো তোমরা তো পড়েছো। তাহলে সেই গুলমার্গ, সোনমার্গ, মার্গ মানে কি? মার্গ মানে হচ্ছে গিয়ে আল্পীয় তৃণভূমি। ঠিক আছে? আলপাইন যে গ্রাসল্যান্ড, সেটাকে মার্গ বলা হয় স্থানীয় ভাষায়। ঠিক আছে? এখানে উইন্টার বিভিন্ন গেমস হয়। ঠিক আছে? যেমন মার্গগুলোর মধ্যে প্রধান কি আছে? যেমন গুলমার্গ, কাশ্মীরে কোথায় আছে? গুলমার্গ। তারপরে কি আছে? তারপর আছে সোনমার্গ। এগুলো সব কোথায়? এগুলো হচ্ছে গিয়ে তোমার হিমাচল হিমালয়। তাহলে আরো একটি জিনিস, এই হিমাচল হিমালয় হচ্ছে গিয়ে পর্যটন শিল্পের জন্য কিন্তু ফেমাস। তাহলে কি হিমাচল হিমালয় বা পর্যটন শিল্পের জন্য ফেমাস? যে সমস্ত হিল স্টেশনগুলো আমরা দেখি, যেমন কি সিমলা, মুসৌরি, রানীক্ষেত, আলমোড়া, ধর্মশালা, দার্জিলিং, সমস্ত কোথায় অবস্থিত? সমস্ত কিন্তু এই রেঞ্জে অবস্থিত। তাহলে কি? তাহলে বিভিন্ন হিল স্টেশন, যেমন ফেমাস হিল স্টেশন যেগুলো আছে, যেমন কি কি? যেমন সিমলা, তারপরে কি মুসৌরি, রানীক্ষেত, আলমোড়া, ধর্মশালা, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দার্জিলিং। এগুলো সব কোথায় অবস্থিত? এগুলি সব হচ্ছে গিয়ে তোমার যে লেজার হিমালয় আছে, সেই লেজার হিমালয়ের কিন্তু অংশ, বা মধ্য হিমালয়ের কিন্তু সেগুলো অংশ। তাহলে আমরা মধ্য হিমালয়ের সব থেকে বেশি বৈশিষ্ট্য পেলাম। মনে রাখবে কোন যুগে সৃষ্টি হয়েছিল, গড় উচ্চতা কত, এবং এখানের যে মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা। তার সাথে হচ্ছে গিয়ে যে সমস্ত রেঞ্জগুলো আছে, যেমন পীরপাঞ্জাল কোথায় নামে পরিচিত, উত্তরাখণ্ডে কি নাম বলি, নেপালে আমরা কি বলি, অরুণাচল প্রদেশে কি বলি, এগুলো হচ্ছে গিয়ে সমস্ত কিছু মধ্য বা লেজার হিমালয়ের কিন্তু অংশ হয়েছে। এরপরে আমরা যাব, লাস্ট হচ্ছে বহি হিমালয় বা আউটার হিমালয়, বা যেটাকে বলা হয় শিবালিক। দেখো, এই যে শিবালিক বা বহি হিমালয় কিন্তু সৃষ্টি হয়েছে বেশিরভাগটা, এখনও যেহেতু উত্থান হচ্ছে, বেশিরভাগ যে আমরা হিমালয়ের যে অংশগুলো দেখি, তার মধ্যে এই যে শিবালিক বা আউটার বা বহি হিমালয় হচ্ছে কি বেশিরভাগ হচ্ছে বাহিত পদার্থ দ্বারা গঠিত হয়েছে। মানে নুড়ি, গ্রাভেলস বা পিবেলস, এই সমস্ত পদার্থগুলো যেগুলো নদী দ্বারা বা তোমার নিয়ে এসেছে, সেই নদী দ্বারা বাহিত পদার্থগুলো এক জায়গায় জমা হয়ে ধীরে ধীরে আস্তে 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 জমা হয়ে এদের উচ্চতাগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমানে শিবালিকেরও উচ্চতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে বহি হিমালয় আমরা বলতে পারি যে হিমালয়ের উত্থানের পর, মেন হিমালয় যখন সৃষ্টি হয়েছে তার উত্থানের পর সৃষ্টি হয়েছে, বা এটাকে আমরা বলি আউটার হিমালয়। কি বলি? আউটার হিমালয়। তাহলে প্রথমেই মনে রাখবে যে কখন সৃষ্টি হয়, না এটা সব থেকে টার্সিয়ারির একবারে নূতন প্লায়োসিন সময়ে সৃষ্টি হয়। প্লায়োসিন যুগে, প্লায়োসিন যুগে কিন্তু বহি হিমালয় বা আউটার হিমালয় কিন্তু সৃষ্টি হয়। এর লেন্থ মনে রাখবে ২৪০০ কিলোমিটার। লেন্থ কত? ২৪০০ কিলোমিটার। গড় প্রস্থ মনে রাখবে হচ্ছে কি ৫০ থেকে ১৫ কিলোমিটার। মানে কোথাও কোথাও ৫০ আছে, কোথাও কোথাও কিন্তু ১৫ আছে। এবং গড় উচ্চতা তোমরা সবাই জানো ৬০০ থেকে ১৫০০ মিটার। ঠিক আছে? এবারে কি বললাম যে এটি কি নুড়ি বালি
গ্রাভেল কংগ্লোমারেট দ্বারা গঠিত। এটা কি মনে রাখবে? নুড়ি, বালি, গ্রাভেল এবং কংগ্লোমারেট দ্বারা গঠিত। ঠিক আছে? এইবারে দেখো, যেমন আমরা লেজার হিমালয়ের বিভিন্ন নাম পড়েছিলাম, সেরকম বহি হিমালয়েরও কিন্তু আউটার যে হিমালয় আছে তার বিভিন্ন নাম আছে। যেমন জম্মু এবং কাশ্মীর এরিয়াতে একে বলছে, জম্মুতে বলছে জম্মু পাহাড়, জম্মু হিলস যেটাকে বলছে জম্মু পাহাড়। হয়েছে? এইবারে দেখো, নেপালের নাম আছে, নেপালে একে বলে চুরিয়া ঘাট। কি বলছে? চুরিয়া ঘাট। হয়েছে? এইবারে ডান্ডুয়া দেখো, উত্তরাখণ্ডে বলা হয়, উত্তরাখণ্ডে কি বলে? বলে ডান্ডুয়া। ডাকাব মূর্ধন্য ডয়রস্যু অন্তস্থ আকার, ডান্ডুয়া। কি বলছে? ডান্ডুয়া এবং ডং বলা হয়, ডয়ে অনুস্বার ডং। তাহলে কি বলছি? তাহলে ডং বলছে, কোথাও কোথাও ডং বলছে, কোথাও কোথাও ডান্ডুয়া বলছে। এখন আবার যখন অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এর এর ওখানকার ট্রাইবেল, যেমন ডাফলা, আবহাওয়ার মিসমি আমরা পড়েছিলাম না, আমরা আগেরটাতে পড়লাম। ঠিক আছে? এখানেও কিন্তু ওই শিবালিকের কিছু অংশকে এখানেও ডাফলা, আবহাওয়ার মিসমি বলা হয়। তাহলে অরুণাচল প্রদেশেও শিবালিকের কিছু অংশকে কি বলা হয়? অরুণাচল প্রদেশে বলছে এখানের ডাফলা, আবহর, মানে একই নাম আর কি, মিসমি। ঠিক আছে? তাহলে এইগুলো হলো তোমার বহি হিমালয়ের বিভিন্ন যে নামগুলো আছে, সরি, এইগুলো বহি হিমালয়ের কিন্তু বিভিন্ন নাম, যেগুলো বিভিন্ন জায়গাতে আমরা নামকরণ করে থাকি। এখন দেখো, আমরা জানি যে শিবালিকের যে উত্তরের ঢাল আছে, সেই উত্তরের ঢাল মৃদু, এবং যে তোমার হচ্ছে দক্ষিণের ঢাল সেটা হচ্ছে খাড়া। এখন এই যে উত্তরের দিকের ঢালটা তোমার মৃদু হলো কি করে? ঠিক আছে, এটি একটু দেখার বিষয় আছে। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের আগেই ফরমেশন হয়েছিল, অলিগোসেন যুগে কি ফরমেশন হয়েছিল? তাহলে আমরা আসছি যে শিবালিকের উত্তর দিকের ঢাল মৃদু কেন, এবং শিবালিকের যে উত্তর দিকের ঢাল, সেই ঢাল আস্তে 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 ধীরে ধীরে মিশে গেছে এবং দুন গঠন করেছে। ঠিক আছে? দুন গঠন করেছে। আমরা জানি দুন গঠন করেছে। সেগুলিকে আমরা পূর্ব দিকে দুয়ার বলি। ঠিক আছে? পশ্চিম দিকে যেমন আমরা দুন বলি, দেরাদুন বলি না? দেরাদুন, পাটলি দুন, চোখাম্বা দুন। ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে শিবালিকের যে উত্তর দিকের ঢাল আছে, শিবালিকের যে উত্তর দিকে, শিবালিক যে শ্রেণী আছে, শিবালিকের যে উত্তর দিকের ঢাল, মানে টুয়ার্ডস হিমালয়ের দিকে, লেজার হিমালয়ের দিকে, সেই হিমালয়ের দিকের ঢাল কি আছে? মৃদু আছে। এবং দক্ষিণ দিকের যে ঢাল, সে দক্ষিণ দিকের ঢাল খাড়া আছে। এখন এই যে শিবালিক, এই শিবালিকের পশ্চিম দিক, মানে তোমার হচ্ছে, যদি আমি শিবালিকটাকে পূর্ব এবং পশ্চিমে ভাগ করি, তাহলে পশ্চিম দিকে ওই যে মৃদু ঢালগুলোকে কি বলছে? এগুলোকে দুন বলছে। আর পূর্ব দিকে কি বলছে? পূর্ব দিকে দুয়ার বলছে। ঠিক আছে? যেমন হরিদ্বার নাম শোনা আছে তোমরা? হরিদ্বার নিশ্চয়ই অনেকে গেছো হরিদ্বার। ঠিক আছে? এখন এই যে দুনটা ফরমেশন হলো কিভাবে দেখো। ঠিক আছে? আমরা যদি ধরি, এটা হচ্ছে গিয়ে তোমার গ্রেটার মাউন্টেন বা উচ্চ হিমালয় বা হিমাদ্রি, এটা হচ্ছে লেজার হিমালয়, অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে তোমার শিবালিক হিমালয়। আমরা এইভাবে ক্রমটা করলাম। এখন এগুলো হচ্ছে গিয়ে তোমার বিশাল বিশাল উঁচু হচ্ছে ভূমিরূপ। এই ভূমিরূপগুলো থেকে যথারীতি কি নদী আস্তে আস্তে প্রবাহিত হবে। প্রবাহিত হয়ে কি হবে? নদীগুলো তাদের বাহিত পদার্থ, বা হচ্ছে গিয়ে বাহিত পদার্থ তোমার হচ্ছে গিয়ে আস্তে 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 তোমার এনে নিচু এরিয়াতে জমা করে। এখন প্রথমত মনে রাখবে, প্রথমত ব্যাপারটা হচ্ছে কি, এই যে উচ্চ হিমালয় বা মধ্য হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো বেরিয়ে আসছে, সেই সমস্ত নদীগুলো য- যখন ধরো, আমি তার আগে এটা একটু আগের স্টেপটা তোমাদেরকে দেখাই। এটা গ্রেটার হিমালয়, এটা হচ্ছে গিয়ে তোমার মধ্য হিমালয়। আর আমরা চলে গেছি একবারে হচ্ছে প্লায়োসিন যুগের প্রথম পর্যায়ে, যখন শিবালিক সেইভাবে উত্থান কিন্তু হয়নি। শিবালিকের উত্থান সেইভাবে, কিন্তু শিবালিকের হাইট যথারীতি কম আছে। ঠিক আছে? যথারীতি কিন্তু কম আছে। এইবারে কি হয়েছে? এইবারে এই সমস্ত, যে সমস্ত গ্রেটার হিমালয় বা লেজার হিমালয় থেকে বিভিন্ন নদী কি হয়েছে? বিভিন্ন নদী প্রবাহিত হয়ে হয়ে এভাবে প্রবাহিত হয়ে টুয়ার্ডস আমাদের যে গ্রেট যে প্লেন এরিয়া, সেই প্লেন এরিয়ার দিকে আসছে, বা আমাদের
সমভূমি আছে, যে ভারতের যে সমভূমি সেই সমভূমির দিকে আসছে, বা আমরা বলতে পারি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে নদী প্রবাহিত হচ্ছে। এখন নদীগুলো যখন প্রবাহিত হচ্ছে, বা মধ্য হিমালয় থেকে বেশিরভাগ নদী যে সমস্ত সৃষ্টি হয়েছে, বা গ্রেটার হিমালয় থেকে নদীগুলো যেগুলো সৃষ্টি হয়েছে, সেই নদীগুলো কী হয়েছে, হঠাৎই এখানে এসে দেখছে সমভূমি। তাহলে সমভূমি যেই এখানে যখন পাচ্ছে, ঠিক আছে, যখন এখানে প্লায়োসিন যুগের তোমার হচ্ছে কি প্রথম পর্যায়ে যখন শিবালিকের উত্থান শুরু হয়, তখন তো এর হাইট কম ছিল। এই এরিয়া, সমস্ত এরিয়াটার হাইট কম ছিল। তার ফলে কী হচ্ছিল, নদীগুলো এখানে কি, এখানে নুড়ি কাকর বালিগুলো আস্তে 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 জমা করছিল। ঠিক আছে, আস্তে আস্তে জমা করছিল। এখন আস্তে আস্তে জমা করতে করতে কি হবে, এদিক থেকে নদী প্রবাহিত হয়ে আসে, এখান থেকে পরিবাহিত পদার্থ সেগুলো নিয়ে আসছে। সেগুলো হচ্ছে গিয়ে এই যে ছোট একটি টিলা মতন আছে, বা ছোট একটি তোমার রিজ মতন আছে, সেই তার এই যে তার যে উত্তরের দিকের ঢাল, সেই উত্তরের দিকের ঢালে আস্তে 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 জমা করতে থাকে। কারণ এদিকে এদিকের ঢালে জমা হবে না, কারণ এদিক থেকে নদীর স্রোত আছে প্রবাহিত, নদীর স্রোত প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এখন যত এর উচ্চতা বৃদ্ধি পেতে থাকে, তত সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকে। তার মানে আমরা সেকেন্ড স্টেপে চলে আসবো। এখানে কি হচ্ছে, এখানে কিছু নদীগুলো প্রবাহিত হয়ে শিবালিক, এটা তোমার শিবালিকের উত্থান হচ্ছে। ঠিক আছে, শিবালিকের এই স্থানে কি নুড়ি কাকর বালি বিভিন্ন জায়গা বিভিন্ন দিয়ে আস্তে 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 তোমার ভরাট করতে থাকে। ঠিক আছে, এই ঢালটাতে, উত্তরের ঢালটাতে আস্তে আস্তে ভরাট করতে থাকে। এখন একটা সময় কি হবে, একটা সময়ে এই যে নুড়ি কাকর বালি যেগুলো জমা হচ্ছে আস্তে আস্তে, আমরা কেন বলি যে শিবালিক নুড়ি কাকর বালি দ্বারা গঠিত হয়েছে, তাই তো? কেন এখানেও দেখতে পাচ্ছি যে নুড়ি কাকর বালি এখানে আস্তে আস্তে জমা হচ্ছে। এখন এই ঢালে আস্তে আস্তে জমা হচ্ছে। এখন একটা সার্টেন টাইমে কি হবে, জলটা এই যে হাইটটাকে অতিক্রম করে যাবে, বা জলের তীব্রতা বা জলের মাত্রা বেশি হবে। জলের মাত্রা বেশি হলে কি হবে, এই শিবালিক পাহাড়কে কেটে কি হবে, কেটে নদীটা দ্রুত তখন নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে? দ্রুত যদি নদীটা আস্তে, আস্তে ধীরে নেমে আসে, তখন কি হচ্ছে, এখানে যা জলটা জমেছিল সেই জলটা পুরোটাই আস্তে, 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 আস্তে বেরিয়ে যাবে। কিন্তু এখানে যে অবক্ষেপগুলো যেগুলো জমা হয়ে গেল, সেগুলো এই ঢালেই কিন্তু থেকে যাবে। তাই জন্যে শিবালিকের উত্তরের ঢালটা আস্তে, 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 আস্তে মৃদু হয়ে গেছে, এবং এইদিকের ঢালটা তীব্র। আমরা পড়েছিলাম যে লেজার হিমালয়ের যে ঢালটা আছে, সেই ঢালটা দক্ষিণ দিকে যে ঢাল, সেই ঢাল হচ্ছে গিয়ে তীব্র ঢাল আছে, উত্তর দিকের ঢাল মৃদু আছে। ঠিক আছে? কারণ ঢালটা তীব্র থাকার কারণ কি, এখানে নদীগুলো ক্ষয় করেছে। আবার এখানে ডিপোজিশন করেছে নদীগুলো, নুড়ি কাকর বালি। তার জন্য এদিকে ঢালটা স্লোপটা কম হয়েছে, এবং পরবর্তীতে কি হয়েছে, এই যেখানে যে জলটা জমা হয়েছিল, সেই জলটা এই যে শিবালিককে কেটে ওই নদীগুলো আবার বেরিয়ে গেছে, এবং যেহেতু বেরিয়ে গেছে, সেই জন্য কি হচ্ছে, শিবালিকের দক্ষিণের ঢালটা কিন্তু খাড়া হয়ে গেছে, এবং যেখান বরাবর এই সমস্ত পলি বালিগুলো জমা হয়েছে বা সঞ্চিত হয়েছে, সেখান বরাবর কি হয়েছে, সেখান বরাবর দুন বা দুয়ারের কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমরা দেখলাম দুন বা দুয়ার কিভাবে তৈরি হয়েছে। তাহলে দুন আমরা কি বলতে পারি, দুন আছে কোনগুলি, দুন হচ্ছে গিয়ে যেমন চোখাম্বা দুন, তারপরে আছে পাটলি দুন, তারপরে হচ্ছে গিয়ে চুম্বি দুন, আরেকটা ফেমাস দেরাদুন, নিশ্চয়ই তোমরা জানো দেরাদুন। দেরাদুনটা অ্যাকচুয়ালি কি, তোমরা সবাইকে তাহলে বলতে পারবে, যেগুলো একসময় পলি বালি দ্বারা নদী এই যে তোমার সঞ্চয় করেছে, সেই সঞ্চয়ের ফলে যে ঢালটা সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা দুন বলি। এটাকে দুন কোথায় বলছি না, আমাদের হিমালয়ের পশ্চিম দিকে, মানে শিবালিক, যে আমরা যদি টোটাল যদি শিবালিকটাকে ধরে নিই, দুটো ভাগে ভাগ করি, তাহলে শিবালিকের বেশিরভাগ মানে হচ্ছে কি তোমার পশ্চিম দিকে যে হিমালয় আছে, বা হচ্ছে কাশ্মীর আছে, এই দিকটাতে আমরা কি বলছি, ওটাকেই দুন বলছি, ওই উপত্যকাটাকে। আর সেই উপত্যকাটাকে পূর্ব দিকে কি বলছি, শিবালিকের উপত্যকাটাকে পূর্ব দিকে কি বলছি, শিবালিকের উপত্যকার পূর্ব দিকে বলছি দুয়ার। কি বলছি, দুয়ার। দুয়ার বলা হয়। ডুয়ার্স নয় কিন্তু, দুয়ার, DUAR। ঠিক আছে, দুয়ার। যেমন হরিদ্বার, ওগুলোও কিন্তু ভ্যালি, শিবালিকের কিন্তু উত্তরের দিকে ঢাল। ঠিক আছে, এইবারে এখানে শিবালিকের আরো একটি বৈশিষ্ট্য আছে, যে শিবালিকের যে শিবালিক যে আমাদের রেঞ্জ আছে, সেই শিবালিকের যে রেঞ্জের কি হচ্ছে, পূর্ব দিকে হচ্ছে গিয়ে দেখবে শিবালিকের এই যে তোমার পূর্ব দিকের যে সমস্ত, যদি আমরা ধরে নিই যে হচ্ছে গিয়ে তোমার এই যে আমাদের নেপাল, ভুটান, বা হচ্ছে গিয়ে তোমার পশ্চিমবঙ্গ, বা হচ্ছে অরুণাচল প্রদেশ, এই দিকের অংশগুলোতে কি আছে দেখবে, ঘন ঘন জঙ্গল দেখা যায়। শিবালিকের এই অঞ্চলগুলোতে ঘন জঙ্গল দেখা যায়, কিন্তু পশ্চিম দিকের মাত্রা কম। ঠিক আছে, শিবালিকের পশ্চিম দিকে, মানে টোটাল যে রেঞ্জ আছে, এই রেঞ্জের পশ্চিম দিকে কিন্তু এর ফরেস্ট এরিয়া কিন্তু কম রয়েছে। কেন কম রয়েছে, কারণ মানুষ সেগুলোকে কেটে দিয়েছে, তাদের নিজেদের বসতি স্থাপন করার জন্য সেগুলোকে কেটে দিয়েছে। কিন্তু পূর্ব দিকে কিন্তু তথাকথিত কিন্তু সেগুলি কিন্তু রয়েই গেছে। ঠিক আছে, তাহলে এইগুলি গেল হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ যেগুলি পড়লাম, সেগুলি হচ্ছে গিয়ে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণের যে ভাগগুলি আছে, বা দক্ষিণ থেকে উত্তরের যে ক্রম আছে, সেই দক্ষিণ থেকে উত্তরের ক্রম।
ঠিক আছে? এইবারে আমরা যদি এইবারে রেঞ্জটা দেখি, যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যদি আমরা শ্রেণীবিভাগটা করি, পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে আমরা কি পাবো? আচ্ছা, তার আগে আমরা হ্যাঁ, তারপরেই শুরু করব। তাহলে যদি পশ্চিম থেকে পূর্ব দিকে, এই বৈশিষ্ট্যগুলোই আমরা আবার ইয়েতে পাবো। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা কোথায় পাবো? কিছু, কিছু তোমার পাবো এই যে আ পশ্চিম থেকে পূর্ব দিকে যে ভাগটা করছি, সেই ভাগের মধ্যে পাবো। তাহলে আমরা ভাগ করতে পারি পশ্চিম থেকে পূর্বে হিমালয়ের ভাগ। পশ্চিম থেকে পূর্ব দিকে মেইনলি হিমালয়কে ৩ টে ভাগে ভাগ করা যায়। কি, কি? আমি এখানে বড় করে লিখছি দেখো। একটা হচ্ছে কি তোমার আ পশ্চিম হিমালয় বা কাশ্মীর হিমালয় একে বলি। পশ্চিম হিমালয়। এখন পশ্চিম হিমালয়ে কোন, কোন অন্তর্ভুক্ত আছে হিমালয় সেগুলো দেখো। পশ্চিম হিমালয়ের মধ্যে ৩ টে আছে। কি, কি আছে? ৩ টে আছে। পশ্চিম হিমালয়ের মধ্যে ৩ টে আছে। একটা হচ্ছে কাশ্মীর হিমালয়, কাশ্মীর হিমালয়। ২ এ আছে হিমাচল হিমালয়। ৩ আছে গিয়ে তোমার কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ডে যেটি আছে তাকে আমরা কুমায়ুন হিমালয় বলি। এই যে নৈনিতাল, রানীক্ষেত এগুলো সব আছে গিয়ে কুমায়ুন হিমালয়, যেগুলো কেদারনাথ, বদ্রীনাথ এগুলো কোথায় আছে? এগুলো সব আছে গিয়ে কুমায়ুন হিমালয়ের অংশ। নন্দা দেবী, ঠিক আছে? এগুলো সব আছে কুমায়ুন হিমালয়। তাহলে পশ্চিম হিমালয়ের আমরা ৩ টে ভাগ। এখন কাশ্মীর হিমালয় মানে হচ্ছে গিয়ে কাশ্মীরের মধ্য দিয়ে যেটা আছে বা জম্মু কাশ্মীরে যেটা আছে সেটাকে বলছে কাশ্মীর হিমালয়। হিমাচল প্রদেশে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে হিমাচল হিমালয়। আরেকটি আছে কুমায়ুন হিমালয়, মানে হচ্ছে গিয়ে যেটি উত্তরাখণ্ডে আছে। কোথায় আছে? যেটি উত্তরাখণ্ডে আছে সেটি হচ্ছে গিয়ে তোমার কুমায়ুন হিমালয়। হয়েছে? এটা গেল পশ্চিম হিমালয়। এবার আছে গিয়ে তোমার আ মধ্য হিমালয়। মধ্য হিমালয় সম্পূর্ণভাবে নেপালে আছে। এটা সেইভাবে পড়ার দরকার নেই। নেপালে বর্তমান মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। ৩ এ আছে পূর্ব হিমালয় এবং পূর্ব হিমালয় পূর্বাঞ্চল আমরা আলাদা করে পড়ব। পূর্ব হিমালয়। এটা কোথায় আছে? পূর্ব হিমালয় মনে রাখবে। পূর্ব হিমালয় কোথায়? পূর্ব হিমালয় আসাম। কোথায় আছে? আসাম, ভুটান এবং অরুণাচল প্রদেশ। সরি, ভুটান থেকে বলি। ভুটান, আসাম, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু। অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ, এই কটা রাজ্যের মধ্যে পূর্ব হিমালয় কিন্তু বিস্তৃত রয়েছে। ঠিক আছে? এখন তাহলে পশ্চিম হিমালয়ে আমরা কিছু, কিছু বৈশিষ্ট্য দেখে নিই। পশ্চিম হিমালয়ের কিছু, কিছু বৈশিষ্ট্য, যেমন কাশ্মীর হিমালয়ের কোন, কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত আছে এবং কোথা থেকে কোথায়। এখানে মনে রাখবে শুধু নদী উপত্যকাগুলো কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার আগে বলে দেই যে পশ্চিম হিমালয় যে আছে, পশ্চিম হিমালয় টোটালটা যেটা মনে রাখবে, যেটা সিন্ধু থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঠিক আছে? পশ্চিম হিমালয় কথা সিন্ধু থেকে, আমি লিখে দিচ্ছি এটা। সিন্ধু যে নদী আছে, সিন্ধু নদী থেকে কালী নদী পর্যন্ত। কালী নদী কোথায় আছে? নেপালে আছে। আর মধ্য হিমালয় হচ্ছে কালী থেকে তিস্তা, কালী থেকে তিস্তা। আর পূর্ব হিমালয় তিস্তা থেকে হচ্ছে ব্রহ্মপুত্র। এগুলো নদী উপত্যকার বেসিসে কিন্তু ভাগগুলো করা হয়েছে। ঠিক আছে? তাহলে ১ম এ দেখো পশ্চিম হিমালয় বা কাশ্মীর হিমালয়ের আমি কিছু, কিছু বৈশিষ্ট্য বলে দিচ্ছি। ঠিক আছে? বিস্তৃতি কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছে। ঠিক আছে? সেগুলো। কাশ্মীর হিমালয়ে মনে রাখবে কোন, কোন শ্রেণীগুলো আছে আর কোন, কোন উচ্চতা। ঠিক আছে? কাশ্মীর হিমালয়ে কারাকোরাম, লাদাখ, জাসকর, পীরপাঞ্জাল প্রভৃতি পর্বতশ্রেণী দেখা যায়। ঠিক আছে? আর দেখো আমি এখানে লিখে দিচ্ছি এখানে। শুধুমাত্র এগুলো মনে রাখবে, ব্যাস আর কিছু মনে রাখার দরকার নেই। কাশ্মীর হিমালয়ে কি দেখা যাবে? না, এখানে মনে রাখবে কারাকোরাম, কারাকোরাম যে শ্রেণী আছে, লাদাখ, জাসকর, পীরপাঞ্জাল প্রভৃতি দেখা যায়। ঠিক আছে? পীরপাঞ্জাল প্রভৃতি দেখা যায়। এইবারে দেখো হিমাচল হিমালয় মানে চলো গড় উচ্চতা মনে রাখবে। গড় উচ্চতা, এখানে গড় উচ্চতা হচ্ছে গিয়ে ৩০০ বা সরি ৩০০ নয় ৩০০০ মিটার। হয়েছে? এইবার আছে হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় কোনটা? না, হিমাচল প্রদেশে যেটা বিস্তৃত হয়েছে সেটাকে আমরা হিমাচল হিমালয় বলি। এখানে মনে রাখবে, এখানে হিমালয়ের যে ৩ টে শ্রেণী আছে কি, কি? উচ্চ, উচ্চ, মধ্য এবং বহি হিমালয়। এই ৩ টে শ্রেণী কিন্তু দেখা যায়।
হিমাচল হিমালয়ের মধ্যে কোন কোন দেখা যায়? উচ্চ, মধ্য এবং বহি হিমালয় তিনটেই কিন্তু হিমাচল হিমালয়ে দেখা যায়। ঠিক আছে? কোন কোন রেঞ্জ আছে? যেমন পীরপাঞ্জাল আছে, ধৌলাধর আছে, শিবালিক আছে, জাস্কর রেঞ্জ এখানে আছে। ঠিক আছে? উপত্যকা কি হচ্ছে কুলু, কাংড়া, রাহুল বিভিন্ন উপত্যকা দেখা যায়। এবার দেখো আমরা চলে আসি কুমায়ুন হিমালয়। বিশেষভাবে এগুলোতে কিছু নেই, ওগুলো সেইভাবে বৈশিষ্ট্যগুলো একবার করে দেখে নিলেই হয়ে যাবে। কুমায়ুন হিমালয়ের বিস্তৃতি মনে রাখবে ৩২০ কিলোমিটার প্রায়। হুম? আর এটা হচ্ছে কুমায়ুন হিমালয়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে এটা আমার যদি উত্তরাখণ্ড হয়, উত্তরাখণ্ডের পূর্ব দিক হচ্ছে গিয়ে তোমার আমরা বলি কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয় এবং পশ্চিম দিক বলি গাড়োয়াল হিমালয়। তাহলে উত্তরাখণ্ডের পূর্ব দিকটা হচ্ছে কুমায়ুন হিমালয় এবং পশ্চিম দিকটা হচ্ছে গিয়ে গাড়োয়াল তোমার হচ্ছে হিমালয়। এখন এই উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়ে বিশেষ বিশেষ কিছু কিছু পর্বত শৃঙ্গ দেখা যায়। নন্দা দেবী, কামেট, কি কি দেখা যাচ্ছে? নন্দা দেবী, কামেট, তারপরে যে ত্রিশূল, এই বদ্রীনাথ, কেদারনাথ সমস্ত কিছু এখানে দেখা যায়। ত্রিশূল ও কেদারনাথ, বদ্রীনাথ এগুলো সব কিন্তু তোমার যে কুমায়ুন হিমালয়, সেই কুমায়ুন হিমালয়ে কিন্তু দেখা যায়। হয়েছে? এইবার যদি মধ্য হিমালয় যাই, মধ্য হিমালয় কোথা থেকে? কালী থেকে তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত মধ্য হিমালয় আছে। এখানে মনে রাখবে মাউন্ট এভারেস্ট, মাকালু, অন্নপূর্ণা, গোসাইথান, ধৌলাগিরি, ঠিক আছে? এগুলো দেখা যায়। আর মধ্য হিমালয়কে নেপালে কি বলে? মহাভারত লেখো, মহাভারত লেখো। হয়েছে? এইবারে দেখো আমরা যেটা মেন সেটা হচ্ছে পূর্ব হিমালয়। সে পূর্ব হিমালয়ে আসবো। ঠিক আছে? পূর্ব হিমালয় কোথায়? কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত হয়েছে? মনে রাখবে পূর্ব হিমালয় প্রায় ৭২০ কিলোমিটার দীর্ঘ। এটা তিস্তা থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঠিক আছে? এটি আসাম হিমালয় নামেও পরিচিত। কি? এটি আসাম হিমালয় নামেও পরিচিত। হিমালয় নামেও পরিচিত। ঠিক আছে? আর এটি হচ্ছে গিয়ে নামচা বারোয়া পর্যন্ত বা নামচা বারোয়া হচ্ছে গিয়ে এখানে সবথেকে বড় শৃঙ্গ বা উচ্চতম শৃঙ্গ। আরও কিছু কিছু শৃঙ্গ দেখা যায় যেমন কুলাকাংড়ি, এগুলো পরীক্ষাতে আসে। বা কুলাকাংড়ি কোথায় বসে? হিমাচল তোমার হচ্ছে গিয়ে সরি অরুণাচল প্রদেশে। তারপর হচ্ছে চামোলাহরি, ঠিক আছে? এগুলি মনে রাখবে। এখন যদি আমরা সিকোয়েন্সটা দেখি, পূর্ব হিমালয়ের সিকোয়েন্সটা যদি আমরা এইভাবে এখানে ছবিতে আঁকার চেষ্টা করি। এই দিকটা যদি অরুণাচল প্রদেশ হয় এইভাবে, তাহলে দেখো সিকোয়েন্সটা দেখো এখানে আছে কি? পূর্ব হিমালয়ের এই যে মেঘালয়ের এখানে আমরা পাবো গারো, ১ নম্বরে পাবো গারো, খাসি আর জয়ন্তীয়া ৩ টে পরপর। গারো, খাসি আর জয়ন্তীয়া ৩ টে পরপর পাবো। ১ নম্বরে পাবো কি? গারো, খাসি, জয়ন্তীয়া। ঠিক আছে? এখন যদি আমরা অরুণাচল প্রদেশের দিকে আঁকার চেষ্টা করি যে পূর্ব দিকে যেগুলো আছে যে ডাফলা, তারপর হচ্ছে মিরি, এই সিকোয়েন্সটা কি হবে? এইভাবে হবে গিয়ে তোমার থাকবে ডাফলা, তারপরে থাকবে হচ্ছে গিয়ে মিরি, তারপরে থাকবে অভোর। এখানে শ্রেণীগুলো একটি বৈশিষ্ট্য আছে। এগুলি হচ্ছে উত্তর-পশ্চিম দিক থেকে কিন্তু বিস্তৃত রয়েছে। মনে রাখবে অরুণাচল প্রদেশ হিমালয়ে যে পর্বত যে শৃঙ্গগুলি আছে বা পর্বত শ্রেণীগুলি আছে সেগুলি উত্তর-পশ্চিম দিক থেকে মানে উত্তর-পশ্চিম দিক থেকে কিন্তু বিস্তৃত রয়েছে। বেশিরভাগগুলো উত্তর-পশ্চিম দিক থেকে বিস্তৃত রয়েছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে অরুণাচল প্রদেশ যে সমস্তগুলো পাচ্ছি, এদিকে আসাম আছে, ঠিক আছে? অরুণাচল প্রদেশে এটি কি পাচ্ছি? এটি পেলাম হচ্ছে গিয়ে ডাফলা। আমি এখানে লিখে দিচ্ছি ১, ২ দিয়ে। এটি ডাফলা, এটি মিরি সিকোয়েন্সটা দেয়। এটি হচ্ছে গিয়ে তোমার কি? এটি হচ্ছে আভোর এবং ৪ নাম্বার আমার বিস্তৃত আছে এইভাবে। এটা হচ্ছে গিয়ে তোমার মিসমি হিলস। এই ৪ টে কিন্তু মনে রাখবে। ঠিক আছে? আর ৫ নাম্বারে একটা আছে এদিকে পাটকই বুম করবে এখানে। ঠিক আছে? এদিকে আছে পাটকই বুম। তাহলে এটা ১, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫ সিকোয়েন্সটা দেখো। ১, ২, ৩, ৪ যদি আমি এখানে লিখে দিই তাহলে ১ নাম্বারে কি পেলাম? ১ নাম্বারে পেলাম ডাফলা। ২ নাম্বারে কি পেলাম? ২ নাম্বারে পেলাম মিরি। ৩ নাম্বারে কি পেলাম? ৩ নাম্বারে পেলাম আবোর। ৪ নাম্বারে আমরা কি পেলাম? ৪ নাম্বারে পেলাম মিসমি। ঠিক আছে? এবং ৫ নাম্বারে কি পেলাম?
পাটকই। পরে আমরা পরের ওইদিকে যেহেতু এটা দক্ষিণ দিকে চলে যাচ্ছে, আমরা পরে আসি পাটকই। ঠিক আছে? এই ৫ টা হচ্ছে মেইন সিকোয়েন্স বা পূর্বের যে আমাদের হিমালয় যে শ্রেণী আছে সেই পূর্বের হিমালয় শ্রেণী। এখন আমরা এবার আসবো পূর্বাঞ্চলে দেখো। ঠিক আছে? পূর্বাঞ্চল। এটা গেল পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল। পূর্বাঞ্চলে আমরা আজকে শেষ করব। ঠিক আছে? পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলে আমি কি বলেছি? যেটা সিনট্যাক্সিয়াল যে ব্যান্ড আছে পূর্বাঞ্চল, মানে ভারতের যে উত্তর-পূর্ব দিক আছে বা ভারতের উত্তর-পূর্ব দিকে মানে বা তোমার হচ্ছে গিয়ে যেগুলো উত্তর-পূর্বের রাজ্যগুলো আছে সেই রাজ্যে যখন হিমালয় শ্রেণী উত্তর এবং দক্ষিণে সমান্তরালভাবে বিস্তৃত রয়েছে তখন আমরা তাকে কি বলছি? তখন আমরা তাকে বলছি হচ্ছে কি তোমার পূর্বাঞ্চল। তাহলে পূর্বাঞ্চল কি? হিমালয়ের যে হচ্ছে গিয়ে উত্তর এবং তোমার হচ্ছে গিয়ে দক্ষিণে হিমালয়ের যে শ্রেণী তাকে পূর্বাঞ্চল বলি। ঠিক আছে? এখন যদি ভাগটা আমরা এইভাবে করি, ঠিক আছে? ভাগটা করি কি হবে? দেখো উপর থেকে আমরা যদি সাজাই তাহলে কি হবে? আচ্ছা আমরা আউটলাইনটা শুধু করে নিই, ঠিক আছে? আউটলাইন করার দরকার নেই, শুধু জাস্ট আমি একবার উপর থেকে নিচের দিকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এইদিকে চলে গেছে তোমার ওই ১, ২, ৩ আর ৪ এদিকে আছে গিয়ে ৫ এগুলো আমি বড় করে করছি, ঠিক আছে? এই সিকোয়েন্সটা ওটাই, ঠিক আছে? অরুণাচল প্রদেশে ১, ২, ৩, ৪ যেটা করলাম। ডাফলা, মিরি, আবর আর হচ্ছে মিশমি এটা হচ্ছে পাটকই, ঠিক আছে? পাটকই কোথায় আছে? পাটকই আছে মনে রাখবে এই যে পাটকই যে শ্রেণীটা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে একটা প্রাকৃতিক বর্ডার। এটা হচ্ছে পাটকই বুম। পাটকই বুম কোথায় আছে? অরুণাচল প্রদেশে। এটা কার? না এটি মনে রাখবে অরুণাচল প্রদেশ, আমি এখানে লিখে দিচ্ছি অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে প্রাকৃতিক সীমান্ত। হয়েছে? এবারে হয়েছে পাটকই বুমগুলা। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে যে হাইয়েস্ট পিকগুলো একবার করে পড়ে নেবে। ঠিক আছে? যেমন মিসমি পাহাড়ের দাপাপমু, নাগা পাহাড়ের সোরাবতী এগুলো আমি ২-১ টা বলে দেবো। ঠিক আছে? তাহলে এটা গেল পাটকই বুম। পাটকই বুমের ঠিক নিচে যেটা নাগাল্যান্ড চলে আসছে এখানে। নাগাল্যান্ডে আমার আছে নাগা পাহাড়। তাহলে নাগাল্যান্ডে কি আছে? নাগাল্যান্ডে এইভাবে আছে। এদিকে মায়ানমার কিন্তু এদিকে ভারত। ঠিক আছে? এখানে আছে নাগা পাহাড়। ঠিক আছে? এটা হচ্ছে নাগা পাহাড়। নাগাল্যান্ডের নাগা পাহাড় আছে। এখন এই নাগা পাহাড়ের দক্ষিণ দিকের যে অংশটি মানে এটা উত্তরের অংশ, এটা দক্ষিণের অংশটি। এই দক্ষিণের অংশটিকে বলা হয় কি? দক্ষিণের অংশটিকে বলা হচ্ছে কোহিমা পাহাড়। কোহিমা পাহাড়। মনে রাখবে। কি বলছে? নাগা পাহাড়ের দক্ষিণের অংশটিকে কোহিমা পাহাড় বলা হয়। এটা পুরোটা হচ্ছে নাগাল্যান্ডে যেটি আছে সেটি হচ্ছে তোমার নাগা পাহাড়। ঠিক আছে? তাহলে নাগা পাহাড়ের আমরা সর্বোচ্চ শৃঙ্গ কি জানি? সরাবতী। তাহলে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? সরাবতী নাগাল্যান্ডের থেকে যেই আমরা চলে আসবো মণিপুরের দিকে, ঠিক আছে? এদিকে মণিপুর আছে, নাগাল্যান্ডের নিচে মণিপুর আছে, ঠিক? মণিপুরে আমরা মণিপুর পাহাড় পাবো বা মণিপুর পর্বতশ্রেণী পাবো। ঠিক আছে? কি পাচ্ছি? এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি তোমার মণিপুর পাহাড়। এগুলো শৃঙ্খলা সব। এটা হচ্ছে মণিপুর পাহাড়। হয়েছে? মণিপুর থেকে আমরা সোজা যদি আবার চলে আসি তাহলে আমরা এখানে পাবো মিজো পাহাড়। মিজোরামে কি পাবো? মিজোরামও মিজোরামে কি? মিজো পাহাড় পাবো। এটার পূর্বের নাম ছিল লুসাই পাহাড় মনে রাখবে। কি? লুসাই পাহাড়। তাহলে কি পাচ্ছি? মিজো পাহাড়, মিজোরামে মিজো পাহাড়। তাহলে একটু দাঁড়াও, মিজো পাহাড়। মিজো পাহাড় কোথায় পাচ্ছি? মিজোরামে পাচ্ছি মিজো পাহাড়। এটির পূর্বের নাম হচ্ছে লুসাই হিল বা লুসাই পাহাড়। হয়েছে? তাহলে লুসাই পাহাড় গেল। এবারে মিজো পাহাড় যেই চলে আসবে মিজো পাহাড়ের এই দিকে আমাদের সাইডে আসে ত্রিপুরা আসবে। ঠিক আছে? এখানে ছোট্ট একটা আছে সেটাকে ত্রিপুরা পাহাড়ও বলা হয় এখানে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ত্রিপুরা হিল বা ত্রিপুরা পাহাড়। আর মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে কি? নওজুয়ারা। ঠিক আছে? মিজো পাহাড়কে ব্লু মাউন্টেন বলা হয়।
এটা কি? ত্রিপুরা পাহাড়। ত্রিপুরা ত্রিপুরা পাহাড়। ঠিক আছে? আর এই যে বললাম তোমার হচ্ছে গিয়ে মণিপুরের যে তোমার হচ্ছে কোহিমা পাহাড়, কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? তোমার জাফ মনে রাখবে। কি? কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাফ। হয়েছে? তাহলে আমরা সিকোয়েন্সটা পূর্বাঞ্চলে কি পাচ্ছি? পূর্বাঞ্চলে যে সিকোয়েন্সটা পাচ্ছি, ১ম থেকে পাটকুই বোম পাচ্ছি, নাগা পাহাড় পাচ্ছি, কোহিমা পাহাড় পাচ্ছি, মণিপুর পাহাড় পাচ্ছি এবং মিজোরাম, এবং লাস্টের দিকে চলে যাচ্ছি তোমার হচ্ছে তখন ত্রিপুরা পাহাড় পাচ্ছি। ঠিক আছে? এখানে মিজো পাহাড়টা ইম্পোর্টেন্ট, কারণ এর নাম জিজ্ঞেস করে যে ব্লু মাউন্টেন কাকে বলা হয়? তখন বলবে মিজো পাহাড়কে বলা হয়। মিজো পাহাড়ের পূর্বের নাম কি? মিজো পাহাড়ের পূর্বের নাম হচ্ছে লুসাই পাহাড়। এছাড়া এখানে যে সমস্ত তোমার পাহাড়গুলো, যেমন দাফা, বমু, তোমার তো মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এগুলো উইথ তাদের হাইট সহ কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এটা গেল পূর্বাঞ্চল। তাহলে হ্যাঁ, হুম, হুম। এগুলো দেখো, এগুলোকে পূর্বাঞ্চল টোটাল বলছে। ঠিক আছে? এগুলো সেইভাবে ওইভাবে কোনো ভাগ করা নেই আরকি। মানে আমি এখনো পর্যন্ত পড়িনি যে এগুলো কোন ভাগের মধ্যে পড়ছে। এগুলোর হাইট কিন্তু খুব বেশি নয়। ওই শিবালিকের যেরকম হাইট হয় ৬০০ থেকে ১৫০০ মিটার। ঠিক আছে? এগুলো ওইভাবেই ওইরকমই হাইট কিন্তু। কোনটার ১৮০০ মিটার, কোনটার হচ্ছে ২২০০ মিটার। এর বেশি কিন্তু নেই কিন্তু। হ্যাঁ, পূর্বাঞ্চলকে আলাদাভাবেই পড়া হয়। বুঝলে তো?